এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। সাইকেল প্রতিযোগিতা। গাট্টু আর বান্টি নিজেদের সাইকেল গার্ডেনে চালাচ্ছিল, আর চিঙ্কি দুজনের জন্য হাততালি দিয়ে চেয়ার করছিল। গাট্টু, এবার সাইকেল আমাকেও দাও, আমি দুটো রাউন্ড লাগাবো। গাট্টু সাইকেলটা চিঙ্কিকে দিয়ে দেয়। চিঙ্কি একদম আহ্লাদে আটখানা হয়ে যায় আর গার্ডেনে দুটো রাউন্ড লাগিয়ে নেয়। তখনই বান্টি বলে, এবারে সাইকেলের কম্পিটিশনে তুমিও পার্টিসিপেট করো, কত ভালো সাইকেল চালাও তুমি। হ্যাঁ চিঙ্কি, বান্টি ঠিক বলছে, 2 সপ্তাহ পরে স্কুলের কম্পিটিশনে তুমিও নাম লিখিয়ে দাও, আমরা একসঙ্গে প্র্যাকটিস করব। ঠিক আছে গাট্টু। দুজনে বাড়ি ফিরে আসে আর মা বাবার সাথে গল্প করতে শুরু করে। বাবা, আমিও এবার বান্টি আর গাট্টুর মতন সাইকেল প্রতিযোগিতায় পার্ট নেব। হ্যাঁ, নিশ্চয়ই সব রকমের অ্যাক্টিভিটিজে ভাগ নেওয়া উচিত। তুমি কালকেই ফর্ম ফিল আপ করে দিও। হ্যাঁ বাবা। পিটি ক্লাস শুরু হয়ে যায়। সব বাচ্চারা পিটি করতে শুরু করে আর তখনই স্যার ক্লাসে চলে আসে। আমি রেজিস্টার নিয়ে এসেছি, সব বাচ্চারা নিজেদের স্পোর্টসে নাম লিখিয়ে দিক। এখনের জন্য ব্যাডমিন্টন, ফুটবল আর সাইকেলের কম্পিটিশনে যে ভাগ নিতে চায় তারা সবাই নিজেদের নাম বলুক। আজ থেকে ঠিক 2 দিন পর থেকে প্র্যাকটিস শুরু হবে। স্যার, আমি সাইক্লিং করব। আমিও। আমি ব্যাডমিন্টন খেলবো। আমিও সাইক্লিং করব। আস্তে আস্তে সব বাচ্চারা নিজেদের নাম লিখিয়ে নেয় আর স্কুলে সব গেমের প্র্যাকটিস শুরু হয়ে যায়। চিঙ্কি, বান্টি আর গাট্টু রোজ সন্ধ্যাবেলায় সোসাইটিও আধা ঘন্টার জন্য রেসের প্র্যাকটিস করে। চিঙ্কি, সাইকেল চালানোর আগে তুমি একটু দৌড়াও, যাতে তোমার হাঁপানি না লাগে সাইকেল চালানোর সময়। পিটি স্যার বলেছিল ওয়ার্ম আপ খুবই দরকার হয়। ঠিক আছে গাট্টু, আমাকে যেই করি হোক এই কম্পিটিশন জিততে হবে। দেখো, জিতবো তো আমি, তুমি সেকেন্ড এসে যাও। না। বাবা যে এতক্ষণ ওদের মধ্যে তক্কাতক্কি দেখছিল সেসব দেখে হাসতে শুরু করে দেয় আর বলে, যে বেশ থাকবে সেই জিতবে। হারা জেতাটা বড় ব্যাপার নয় বাচ্চারা, জরুরি হলো ভাগ নেওয়া। টিম ওয়ার্কের উপরে ধ্যান দাও। খেলাতে শুধু আমরা টিম ওয়ার্কের ব্যাপারেই শিখি, তাই আজ থেকে ফার্স্ট সেকেন্ডের ব্যাপারে কথা হবে না, কথা হবে তো শুধু খেলার। তাই তোমরা নিজেদের শুধু বেস্ট দাও, হার জিত সব ছেড়ে। গাট্টু আর চিঙ্কি দুজনে হাসতে শুরু করে দেয়। ইয়েস বাবা, আই উইল গিভ মাই বেস্ট। দুজনে আবার থেকে সাইকেল চালাতে শুরু করে। কিছুদিন পরে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ওই 10 জন বাচ্চা নিজেদের সাইকেল নিয়ে ময়দানে দাঁড়িয়ে পড়ে। গাট্টু, চিঙ্কি আর বান্টি নিজেদের পজিশন নিয়ে নেয়। দূর থেকে বাবা আর মা জোরে জোরে হুটিং করছিল, গাট্টু গাট্টু চিঙ্কি চিঙ্কি। অন্য বাচ্চাদের মা বাবারাও চিয়ার করছিল। সবাই নিজেদের সাইকেল চেক করছিল। দূর কোনায় টেন্টের নিচে টিচার কমেন্ট্রি করছিল। আর আজকে স্পোর্টস উইকের 3য়তম দিন। কিছুক্ষণের মধ্যেই সাইকেল প্রতিযোগিতা শুরু হতে চলেছে, যার মধ্যে প্রায় 10 জন বাচ্চা আছে। দেখা যাক কে জেতে, কিন্তু আমি এতটুকুই বলবো, মে দ্য বেস্ট পারসন উইন। কিছুক্ষণ পরে পিটি স্যার বাঁশি বাজিয়ে দেয়। সব বাচ্চারা জোরে জোরে সাইকেল চালাতে শুরু করে। বাকিরা জোরে জোরে চিয়ার করতে শুরু করলো। ইয়ে! আর ভিড়ের মধ্যে সব প্যারেন্টসরা তাদের নিজেদের বাচ্চাদের নাম নিচ্ছিল। গাট্টু 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 গাট্টু। চিঙ্কি 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 চিঙ্কি। বাকিরাও নিজেদের বাচ্চাদের নাম সমানে নিয়ে যাচ্ছিল। বাচ্চারা একদম স্পিডে একে অপরকে ওভারটেক করছিল আর কমেন্টেটর নিজের মাইক দিয়ে সমানে বলে যাচ্ছিল, আর এই বান্টি গাট্টুকে ওভারটেক করলো, কিন্তু সুধা এখনো আগেই যাচ্ছে। আমি আপনাদের সকলকে বলে দিতে চাই, আগের বছর সুধাই প্রতিযোগিতা জিতেছিল, কিন্তু এইবারে 5 জন নতুন বাচ্চারা ভাগ নিয়েছে। তখনই চিঙ্কি গাট্টুকে ওভারটেক করে চলে যায়। আমি জিতে যাব। গাট্টু এইসব দেখে আরো স্পিডে সাইকেল চালাতে শুরু করে দেয়। আরে এইটা কি হচ্ছে? চিঙ্কি গাট্টুকে ওভারটেক করলো, তারপরে বান্টিকে ওভারটেক করলো, কিন্তু সুধা এখনো নাম্বার 1 পজিশনে আছে। এইবার আমি ফার্স্ট আসবো, দেখি ওই সুধা কেমন করে যেতে। এটা বলতে বলতে চিঙ্কি একেবারে খুব জোরে সাইকেল চালাতে শুরু করে দেয়, যতটা ওর ক্যাপাসিটিও ছিল না। গাট্টু আর বান্টি ওর পেছন পেছন চলে যায়। আমি কাউকে ফার্স্ট আসতে দেব না, আমি এখনই চিঙ্কিকে ওভারটেক করছি। এইটা বলতে বলতে
বান্টি চিঙ্কিকে ওভারটেক করে আগে চলে যায়। দর্শকদের মধ্যে সবাই এখন খুব জোরে জোরে চিয়ার করতে শুরু করে। সমাগমটা দেখার মতন ছিল। চিঙ্কি এত জোরে জোরে সাইকেল চালাতে শুরু করে যে ও কন্ট্রোল করতে পারে না। ওর পায়ের থেকে পেডেলটা ফসকে যায়। হে ভগবান, এটা কি হচ্ছে? সাইকেলের পেডেলটা ফ্রি হয়ে গেল কি করে? গাট্টু সাইকেল চালাতে চালাতে বলে, চিঙ্কি, তোমার সাইকেলের চেন নেমে গেছে, ওটাকে উঠিয়ে নাও। চেন? ওটা কি করে নেমে গেল গাট্টু? আমি তো চেন লাগাতে পারি না। অন্যরা জোরে জোরে চিয়ার করেই যাচ্ছিল। চিঙ্কি চিঙ্কি চিঙ্কি, সাইকেলের চেনটা তোলো। এইটা কি হয়ে গেল? চিঙ্কির সাইকেলের চেনটাই নেমে গেল। চিঙ্কি কি তাহলে পেছনে হয়ে যাবে? এই প্রতিযোগিতাটা তো খুবই রোমাঞ্চক হয়ে যাচ্ছে, কিন্তু আমি কি দেখছি, গাট্টুও থেমে গেছে। সে নিজের সাইকেলটাকে স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছে আর সে চিঙ্কির দিকে এগিয়ে যাচ্ছে। আরে গাট্টু, তুমি রেস থেকে বেরিয়ে এলে কেন? ময়দানে সবাই একেবারে চুপ করে যায়। গাট্টু দৌড়ে চিঙ্কির দিকে যায়। আরে অন্যরা সব এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কোনো ব্যাপার না চিঙ্কি, আমি তোমার সাইকেলের চেন লাগিয়ে দিচ্ছি, তারপরে আমরা দুজনেই রেস জিতে যাব। এইসব দেখে মা আর বাবার চোখ থেকে জল পড়তে শুরু করে। অন্যরাও জোরে জোরে হাততালি দিয়ে দুজনের নাম চেয়ার করতে শুরু করে দেয়। গাট্টু চিঙ্কির সাইকেলের চেন চড়াচ্ছে। ভাই বোনের মধ্যে এমন ভালোবাসা আমি তো আগে দেখিনি। দেখা যাক এত দেরি হওয়ার পরে ওরা কি জিততে পারবে। সব বাচ্চারা তো এদের থেকে এগিয়ে গেছে। গাট্টু সাইকেলের চেনটা চড়িয়ে দেয় আর দুজনে আবার সাইকেল চালাতে শুরু করে। সারা স্টেডিয়ামে সবাই দাঁড়িয়ে দুজনের নাম জোরে জোরে নিতে থাকে। আর সুধা প্রত্যেকবারের মতন ফার্স্ট হয়ে গেছে, বান্টি সেকেন্ড আর বিপুল থার্ড। গাট্টু আর চিঙ্কি অনেক পেছনে রয়ে গেল। কিছুক্ষণ পরে পোডিয়াম লেগে যায়। তিনটে বাচ্চাই নিজের নিজের র্যাঙ্কিং এ দাঁড়িয়ে পড়ে। তখনই প্রিন্সিপাল স্যার এসে মাইকে বলে, এমনি তো এই কম্পিটিশনটা জিতে থাকা বাচ্চারা হলো সুধা, বান্টি আর বিপুল, যাদেরকে ফার্স্ট, সেকেন্ড আর থার্ডের প্রাইজ দেওয়া হচ্ছে। কিন্তু যেই দুটো বাচ্চা টিম ওয়ার্ক করলো, সঙ্গে সকলকে হার জিত শেখালো যে কষ্টের সময় কাউকে একলা ছাড়া উচিত নয়, সে হলো গাট্টু আর চিঙ্কি। গাট্টু চিঙ্কির সাইকেলের চেন চড়ানোর সময় এইটাও ভাবলো না যে সে নিজে হেরে যাবে, আর সেই কারণেই আমরা একটা সান্ত্বনা পুরস্কার তাদেরকেও দেব। এইটা দেখে চিঙ্কিও জোরে জোরে হাততালি দিতে শুরু করে দেয়। মা আর বাবা একে অপরকে খুশি হয়ে দেখতে থাকে। সবাই জোরে জোরে গাট্টুর নাম নিচ্ছিল। গাট্টু প্রাইজ নিয়ে মায়ের দিকে দৌড়ে যায়। আই এম সো প্রাউড অফ ইউ গাট্টু। ইয়েস গাট্টু। তখনই চিঙ্কি পেছন থেকে এসে গাট্টুকে গলায় জড়িয়ে ধরে। গাট্টু! গাট্টুর নতুন সাইকেল। সব বাচ্চারই ছোটবেলায় একটা কমন স্বপ্ন থাকে যে তার কাছেও তার নিজের সাইকেল থাকবে। গাট্টু সাইকেল চালাচ্ছিল। পুরো সোসাইটিতে শুধুমাত্র তার কাছেই সাইকেল ছিল। হারি, গুড্ডু আর চিঙ্কি সবাই তার দিকে ঈর্ষার দৃষ্টিতে তাকিয়েছিল। পুরো সোসাইটিতে শুধু ওর কাছেই সাইকেল আছে তো, তাই ওর এত অহংকার। গাট্টু দাঁড়াও, এক রাউন্ড আমাকেও চালাতে দাও। কিন্তু গাট্টু নিজের সাইকেল কাউকে কেন দেবে? সব বাচ্চারা গাট্টুর পেছন পেছন দৌড়াতে শুরু করলো। আর গাট্টুর খুব মজা লাগছিল। সে তাড়াতাড়ি প্যাডেল করে সাইকেল চালাচ্ছিল আর বাকি বাচ্চারা তার পেছন পেছন দৌড়াচ্ছিল। গাট্টু প্লিজ, প্রমিস, শুধু এক রাউন্ড। গাট্টু হাড়ির দিকে তাকিয়ে মুখ ভ্যাংচাচ্ছিল। তখনই সে ওয়াচম্যান আঙ্কেলকে সামনে হাঁটতে দেখে। গাট্টু জোরে জোরে সাইকেলের বেল বাজাতে শুরু করে আর সাইকেলের স্পিডও কমে যায়। যেই বাচ্চারা পেছনে দৌড়াচ্ছিল তারা গাট্টুর সাইকেল প্রায় ধরে ফেলেছিল। আঙ্কেল সরে যান, আঙ্কেল! সাইকেলের বেলের আওয়াজ বেড়েই চলে। হঠাৎ গাট্টুর ঘুম ভেঙে যায়। গাট্টু বিছানার ওপর উঠে বসে। ও শিট, স্বপ্ন ছিল। আরে কিন্তু সাইকেলের বেলের আওয়াজ এখন আমার কানে কেন বাজছে? একটানা সাইকেলের বেলের আওয়াজ শোনা যাচ্ছিল। এটা গাট্টুর স্বপ্ন থেকে নয়, বাইরে থেকে আসছিল। গাট্টু গ্যালারির দিকে দৌড়ালো। ও নিচে তাকাতেই দেখলো হাড়ি ওর নতুন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে আর বেল বাজাচ্ছে। হরির কাছে সাইকেল? গাট্টু দৌড়ে নিচে হাড়ির কাছে গেল। কেমন লাগলো? খুব সুন্দর রে। কবে কিনলি? কাল অবধি তো তোর কাছে সাইকেল ছিল না। এই শুনে হাড়ি অহংকার করে বলল, বাবা আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে, কাল রাতেই নিয়ে এসেছে।
আমি তখন ঘুমাচ্ছিলাম, সকালে চোখ খুলে দেখি সামনে সাইকেলটা রাখা আছে। তুই অনেক লাকি রে, তোর কাছে এখন নিজের সাইকেল আছে। আমাকে একবার দে, আমি শুধু এক রাউন্ড মেরে আসি। আমি সাইকেল চালাতে পারি, আমাকে হর্ষদা শিখিয়ে দিয়েছিল। স্বপ্নেও ভাবিস না, মা কাউকে সাইকেল দিতে মানা করেছে। প্লিজ এক রাউন্ড, প্লিজ, প্রমিস, শুধু একবার। কিন্তু হারি কিছুতেই রাজি হলো না আর গাট্টু রেগে গেল। ঠিক আছে, আমিও নিজের সাইকেল তোমাকে ধরতেও দেব না। কোথায়? স্বপ্নে? গাট্টু আরো রেগে গেল আর হারি অহংকারের সাথে তার নতুন সাইকেল নিয়ে চলে গেল। দেখিস, আমার কাছে তোর থেকেও ভালো সাইকেল থাকবে। গাট্টু মন খারাপ করে বাড়ি ফিরে এলো। বাবা, মা আর চিঙ্কি হলে বসেছিল। কোথায় চলে গিয়েছিলিস? এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নে, আমাদের খাওয়া হয়ে গেছে। কিন্তু গাট্টু খুব রেগে ছিল। আমি ব্রেকফাস্ট করব না, আমি আজ না কিছু খাবো না কিছু করব। আরে হঠাৎ করে তোর আবার কি হলো? এখন তো হরির কাছেও নতুন সাইকেল আছে, ওর বাবাও কি গিফট করেছে। এখন সোসাইটিতে শুধু আমার কাছেই সাইকেল নেই। এই বলে গাট্টু কাঁদতে শুরু করে। সকাল হতে হতেই সাইকেলের বায়না শুরু। এবার কান্নাকাটি বন্ধ করো। সবার কাছে যা আছে সেটা তোমার কাছেও থাকতে হবে তার কোনো মানে নেই। তোমার কাছেও এরকম অনেক খেলনা আছে যা অন্য কারোর কাছে নেই। আমাদের কাছে সব থাকতে হবে তার কোনো মানে নেই। বাবা, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমি বড় হয়ে গেলে তুমি আমাকে সাইকেল কিনে দেবে। বাবা, তুমি একটু বড় হলেই তোমাকে সাইকেল কিনে দেবো। তুমি সব সময় একই কথা বলো, এরকম চলতে থাকলে আমি বড় নই, বুড়ো হয়ে যাব। এই কথা শুনে মা, বাবা আর চিঙ্কি হাসতে শুরু করে দেয় আর গাট্টু আরো রেগে গিয়ে নিজের রুমে চলে যায়। সারা দিন গাট্টু নিজের ঘরে কান্নাকাটি করে। সে স্নান, খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়। গাট্টু, দরজাটা খোল বাবা। ভালো ছেলেরা জেদ করে না। আমি ভালো ছেলে নই, আমি যখন বড় হয়ে যাব আমি তখন ভালো ছেলে হয়ে যাব। এই কথা শুনে মায়ের মন খারাপ হয়ে যায় আর সে বাবার কাছে গিয়ে বলে, ও তো জেদ ধরে বসে আছে, ওকে একটা সাইকেল কিনেই দিই। সবার কাছে সাইকেল আছে, বেচারারও নিশ্চয়ই সাইকেল চালাতে ইচ্ছে করে। এই ব্যাপারে বাবা কিছু বলার আগেই চিঙ্কি চিৎকার করতে শুরু করে দেয়। ওকে সাইকেল কিনে দিলে আমাকেও সাইকেল কিনে দিতে হবে। নাও, এবার এই ডিমান্ড মেশিনও শুরু করে দিল। এবার কি করব? চিঙ্কি, তুমি তো সাইকেল চালাতে পারো না। গাট্টুকে সাইকেল কিনে দেওয়ার পর ও তোমাকে শিখিয়ে দেবে। যখন তুমি সাইকেল চালাতে শিখে যাবে তখন তোমাকেও সাইকেল কিনে দেওয়া হবে, ঠিক আছে? চিঙ্কি শান্ত হতেই বাবা গাট্টুর রুমে যায়। ওকে বুঝিয়ে সুঝিয়ে ব্রেকফাস্ট করিয়ে দুজনে মিলে মার্কেটে যায়। মার্কেটে অনেক সুন্দর চকচকে সাইকেল ছিল, কিন্তু গাট্টু তাও হাড়ির থেকে ভালো সাইকেল কেনার ইচ্ছে ছিল। ও দামি গিয়ারওয়ালা সাইকেল পছন্দ করে। গাট্টু, এটা তো অনেক দামি। তাতে কি হয়েছে বাবা, আমরা তো একবারই সাইকেল কিনবো, রোজ রোজ তো আর কিনবো না। আমার এই সাইকেলটাই চাই। ঠিক আছে দাদা, এই সাইকেলটা দিয়ে দিন। আর তারপর বাবা আর গাট্টু সাথে সাথে সাইকেলও তাদের বাড়িতে এসে পৌঁছায়। মা সাইকেলের পুজো করার পর গাট্টু সাইকেলে চেপে বেরিয়ে পড়ে। গাট্টু এখন আনন্দের সাথে হাওয়ায় উঠছিল। গাট্টু রোজ যে স্বপ্ন দেখতো তা এতদিনে স্বপ্ন পূরণ হলো। গাট্টুর সাইকেল সবার থেকে আলাদা ছিল, সবার থেকে ভালো ছিল। সব বাচ্চারা বড় বড় চোখ করে গাট্টুর দিকে তাকিয়েছিল। গাট্টু, তুই আমার সাইকেলটা চালা, আমি তোর সাইকেলটা চালাই। স্বপ্নেও ভাবিস না আমি আমার সাইকেল কাউকে দেব না। গিয়ারওয়ালা সাইকেল বলে এত অহংকার করছে। যেই এই কথা মায়ের কাছে গেল, মা বলল, গাট্টু, এটা ঠিক না বাবা। কেউ আমাদের সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, আমাদের তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করা উচিত। আমাদের কাছে যা আছে তা নিয়ে আমাদের কখনো অহংকার করা উচিত নয়। যেরকম হর্ষদা, ও যদি তোমাকে সাইকেল না দিত তাহলে তুমি কেমন করে সাইকেল চালানো শিখতে? তুমিও হর্ষদার মতো হও আর চিঙ্কিকে সাইকেল চালাতে শেখাও। সরি মা, আমি আর কোনোদিন এরকম করব না। চল চিঙ্কি। তারপর আর কি, চিঙ্কি সাইকেলে বসে গাট্টুর কাছে সাইকেল শিখতে শিখতে খুব মজা পেতে লাগলো। চেস চ্যাম্পিয়ন চিঙ্কি। বৃষ্টির মরশুমে হঠাৎ করে খুব কড়া রোদ বেরিয়ে আসলো। এই হঠাৎ আবহাওয়ায় চেঞ্জে বাচ্চারা খুব অসুস্থ হলো। অনেক বাচ্চাদের সর্দি জ্বর হচ্ছিল।
চিঙ্কিও যখন একদিন স্কুল থেকে বাড়ি ফিরল, ওর খুব কাশি হচ্ছিল। আরে চিঙ্কি, তোমার শরীর তো খারাপ মনে হচ্ছে। হ্যাঁ মা, দুপুর থেকে গলায় কেমন যেন লাগছে। কোনো ব্যাপার না, আমি তুলসী পাতা, আদা, কালো গোলমরিচ দিয়ে কাড়া বানিয়ে দিচ্ছি। এটা খেয়ে সন্ধ্যের মধ্যে কাশি দূর হয়ে যাবে। কিন্তু সন্ধ্যেবেলা চিঙ্কির শরীর আরো খারাপ হয়ে যায়, আর ওর জ্বরও হয়ে গিয়েছিল। বাবা ফ্যামিলি ডক্টরকে ডাকলো, আর সে চিঙ্কির পুরো চেক আপ করলো। এর ভাইরাল ইনফেকশন হয়েছে, অনেক বাচ্চাদেরই আজকাল হচ্ছে। চিন্তা করার কোনো দরকার নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি, চিঙ্কি একদম ঠিক হয়ে যাবে। গাট্টুরও চিঙ্কির জন্য খুব চিন্তা হচ্ছিল। ও একটা রেসপন্সিবল ভাইয়ের মতন কাজ করলো, আর ফটাফট মেডিকেল স্টোর থেকে চিঙ্কির জন্য ওষুধ আনলো। মাম্মি চিঙ্কিকে ওষুধ খাইয়ে দিল, আরও ভালোভাবে ঘুমিয়ে পড়ল। পরের দিন থেকে চিঙ্কি স্কুল যাচ্ছিল না। ওকে ডক্টর সারাদিন বেড রেস্ট করতে বলেছিল। গাট্টুও স্কুল থেকে বাড়ি এসে চিঙ্কির সাথে সারা সময় কাটাতো। চিঙ্কি যেন বোর না হয়ে যায়, তাই গাট্টু ওকে স্টোরি বুক আর ম্যাগাজিন থেকে ইন্টারেস্টিং গল্প শোনাতে থাকতো। এইভাবে গাট্টুকে চিঙ্কির খেয়াল রাখতে দেখে মা খুব খুশি হতো। একদিন গাট্টু একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিউজ পেপারে পড়লো, আরও চিঙ্কিকে ওই ব্যাপারটা বলল। আরে চিঙ্কি, আমি এমন কম্পিউটারের বিষয় জানলাম যে চেস খেলতে পারে। তাই? হ্যাঁ চিঙ্কি, সায়েন্টিস্ট এমন কম্পিউটার বানিয়েছে যে মানুষের মতন চেস খেলতে পারে, যার নাম ডিপ ব্লু। আর একবার সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকেও চেসে হারিয়ে দিয়েছিল। আরে বাহ, আমারও চেসের গেম খুব ভালো লাগে। আমি তোমার ফোনে চেসের অ্যাপ ইনস্টল করে দেব, তুমি একলা বসে বসেও তাতে তুমি চেস খেলতে পারবে। গাট্টু চিঙ্কির ফোনে চেসের অ্যাপ ইনস্টল করে দিল। এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে, লিংক ইন দ্য ডেসক্রিপশন। আর চিঙ্কি অনলাইনে গেমটা শিখে সবকিছু প্র্যাকটিস করলো। বাবা মাও চিঙ্কির এই নতুন শখ দেখে খুব খুশি ছিল। পরের দিন যখন বাবা সন্ধেবেলায় বাড়ি ফিরল, বাবা চিঙ্কিকে একটা প্যাকেট দিল। আরে এই প্যাকেটে কি? আরে র‍্যাপার খুলে তো দেখো, তোমার জন্য সারপ্রাইজ গিফট আছে। চিঙ্কি প্যাকেট খুলে ভেতরে ও একটা চেস বোর্ড পায়। আরে বাহ, এটা তো খুবই ভালো চেস বোর্ড। মার গাট্টু ও চিঙ্কির সারপ্রাইজ গিফটটা দেখে খুব জোরে হাততালি দেয়। আমার তো খুব ভরসা যে একদিন চিঙ্কি প্রজ্ঞানন্দের মতন আমাদেরও মাথা গর্বের চোটে উঁচু করবে। এই প্রজ্ঞানন্দা কি মা? প্রজ্ঞানন্দা একটা ইন্ডিয়ান চেস প্লেয়ার, যে গত বছর শুধু 16 বছরের আয়ুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসনকে হারিয়েছে। শুধু 16 বছরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়েছে? তুমিও কমেডি চ্যাম্পিয়ন হয়ে যাবে, আমার পূর্ণ বিশ্বাস। চিঙ্কি এখন বাড়ির থেকে অনলাইন চেস খেললো নিজের বন্ধুদের সাথে। কিছু দিনের মধ্যে চিঙ্কির গেম এত ইমপ্রুভ হলো যে স্কুলের লোকেরা ওর খুব প্রশংসা করলো। চিঙ্কির কিছু ক্লাসমেটসরা স্কুলের স্পোর্টস টিচার রাধিকা ম্যামকে চিঙ্কির কথা বলল। রাধিকা ম্যাম নিজে চেস চ্যাম্পিয়ন ছিল। পরের দিন রাধিকা ম্যাম চিঙ্কির শরীর কেমন আছে দেখার জন্য বাড়ি এলো। ডক্টরের মেডিসিনে চিঙ্কির হেলথ অনেক ইমপ্রুভ হয়ে গিয়েছিল, কিন্তু এখনো ও ঠিক হতে আরো 3-4 দিন লাগবে। তুমি অ্যাটেন্ডেন্সের চিন্তা করো না চিঙ্কি, নিজের হেলথ ঠিক করো। আচ্ছা ম্যাম। আর আমি তোমার চেস গেমের বিষয়ে অনেক কথা শুনেছি, সবাই খুব প্রশংসা করছে। আমি তো এখন শিখছি ম্যাম, কিন্তু চেস খেলতে আমার খুব মজা লাগছে। চলো আমরা একটা গেম খেলি। চিঙ্কি চেস বোর্ড সাজালো আর রাধিকা ম্যামের সাথে গেম খেলতে শুরু করলো। মা রাধিকা ম্যামের জন্য চা আর বিস্কিট আনলো, আর সাথে বসে ওদের গেম দেখলো। চিঙ্কি যেইভাবে শান্ত মনে নিজের চাল চলছিল তা দেখে রাধিকা ম্যাম খুব ইমপ্রেসড হচ্ছিল। গেম ফাইনালি রাধিকা ম্যামই জিতল, কিন্তু চিঙ্কি যেভাবে গেমটা খেললো সেটা প্রশংসা করার মতো। রাধিকা ম্যাম চিঙ্কিকে নিজের খেলা আরো ভালো করার জন্য অনেক টিপস দিয়ে গেল। কিছুদিন পরে ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট হওয়ার ছিল, আর চিঙ্কি গাট্টুর স্কুল প্রিন্সিপাল স্কুল টিমের অ্যানাউন্সমেন্ট করল, এই বছর চেস টুর্নামেন্টে আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করবে বিশাল, প্রজ্ঞা, কুমুদ আর চিঙ্কি। সব বাচ্চারা ক্ল্যাপিং করে স্কুল টিমকে অভ্যর্থনা জানালো। কংগ্রেচুলেশন চিঙ্কি, আমার পুরো বিশ্বাস ছিল যে তোমার সিলেকশন নিশ্চয়ই হবে।
যেখানে অনেক বাচ্চারা চিঙ্কির নাম শুনে খুব খুশি ছিল, কিছু টিচার্সরা চিঙ্কির ব্যাপারে একটু সন্দেহ জাগালো। হিস্ট্রি টিচার সন্ধ্যা ম্যাম বলে, চিঙ্কি তো খুব ছোট, এত কম বয়সে ক্লাব টুর্নামেন্টে সিনিয়রদের সামনে কি করে টিকবে? চিঙ্কি এজ ওয়াইজ হয়তো ছোট, কিন্তু ওর মাথা অনেক খেলে। আমি নিশ্চিত চিঙ্কি আমাদের স্কুলের অনেক নাম করে আসবে। পরের সানডেতে টাউন হলে ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট শুরু হলো। চিঙ্কিকে সাহস দেওয়ার জন্য মা, বাবা আর গাট্টু এসেছিল, আর সাথে স্কুল টিমের অন্য মেম্বাররাও আর রাধিকা ম্যামও। ফার্স্ট রাউন্ডেই স্কুল টিমের কুমুদ আর বিশাল ম্যাচগুলো হেরে গেল। প্রজ্ঞা খুবই দারুণ খেলা খেলল আর সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেল। কিন্তু চিঙ্কির ম্যাচ সেন্ট পল স্কুলের পিটার ভেগাসের সাথে হলো, যে লাস্ট ইয়ারের সেমিফাইনালিস্ট। পিটার ওভার কনফিডেন্সে নিজের বন্ধুদেরকে বলল, এই ছোট মেয়েটা তো আধা ঘন্টাও আমার সামনে থাকতে পারবে না। ওর সাথে দাঁড়ানো লোকেরা চিঙ্কির দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। কিন্তু খেলা শুরু হওয়ার সাথে সাথে চিঙ্কি এমন ঘোরালো যে পিটার ফেঁসে গেল। ও দেখেই ছিল না যে চিঙ্কির কুইন কিভাবে পিটারের হাতে এসে একটা ভয়ানক জাল বুনছিল। 15 মিনিট পরেই পিটার চেকমেট হয়ে গেল। সেকেন্ড রাউন্ডেও যখন চিঙ্কি নিজের অপোনেন্টকে হারিয়ে সেমিফাইনাল রাউন্ডে জায়গা বানালো, তখন টুর্নামেন্টের ওর নামের চর্চা হতে শুরু করলো। অন্যদিকে চিঙ্কি স্কুলের অন্য প্লেয়ার প্রজ্ঞা নিজের ম্যাচ হেরে গেল, আর এবার মেডেল জেতার দায়িত্ব শুধু চিঙ্কির উপরেই থাকলো। সেমিফাইনালে চিঙ্কির ম্যাচ রুবিনার সাথে ছিল, যে চিঙ্কির মতনই প্রথমবার এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছিল। কিন্তু ওর অ্যাটাকিং মুভসের খুব চর্চা হচ্ছিল। ম্যাচের আগে রাধিকা ম্যাম চিঙ্কিকে বোঝানোর জন্য বলে, চিঙ্কি, এই মেয়েটা রুবিনার অ্যাটাকিং মুভস খুব ডেঞ্জারাস কিন্তু। ম্যাম, আমি সিসিলিয়ান ডিফেন্স স্ট্র্যাটেজি দিয়ে গেমটা ওপেন করব। দেখি রুবিনাতে কত পেশেন্স আছে। খেলা শুরু হলো আর রুবিনা একের পর এক অ্যাটাকিং মুভস করতে লাগলো। কিন্তু চিঙ্কির অ্যান্টিসিপেশন খুব শার্প ছিল। ও যেভাবে নিজের সিসিলিয়ান ডিফেন্স বানিয়ে রেখেছিল, তার থেকে রুবিনার ধৈর্য ভাঙতে শুরু করলো। হঠাৎ করে রুবিনা ভুল করতে শুরু করলো, আর তার ফায়দা উঠিয়ে চিঙ্কি রুবিনার কিলাটা ভেঙে দিল। সবাই হয়রান হয়ে গেল যে চিঙ্কি এত শান্তভাবে রুবিনাকে কি করে হারিয়ে দিল। তারপর ফাইনাল গেম শুরু হলো। এইবার চিঙ্কির সামনে ছিল শানায়া ভার্মা, গত বছরের চ্যাম্পিয়ন। ও শুধু চিঙ্কির থেকে 4 বছর বড়ই ছিল না, বরং 2 বছর ধরে ও গোল্ড মেডেল জিতেই আসছিল। চিঙ্কি শানায়ার স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারছিল না, আর আস্তে আস্তে শানায়া গেমের উপরে মজবুত ধরে নিল। ও চিঙ্কির 2টো বিশপ আর একটা নাইটকে উড়িয়ে দিল, আর চিঙ্কি শানায়ার শুধু 3টে পনেই নষ্ট করতে পেরেছিল। গেমটা আস্তে আস্তে শানায়ার দিকে চলে যেতে দেখে গাট্টু বাবা আর মায়ের চেহারায় চিন্তা ছেয়ে গেল। কিন্তু তখনই রাধিকা ম্যাম বলল, চিঙ্কি একটা হাই রিস্ক মুভ বানাচ্ছে, আর যদি এটা কাজ করে যায়, ওর কবজা সিধা শানায়ার কুইনে হবে। আসলে চিঙ্কিকে এই মুভটা রাধিকা ম্যামই শিখিয়েছিল, আর ওনার আন্দাজ একদম ঠিক হলো। চিঙ্কি কিছুক্ষণ পরেই শানায়ার কুইনটাকে উড়িয়ে দিল। শানায়ার পুরো গেম ওর কুইনের উপরেই টিকেছিল, আর চিঙ্কির এই মুভের পরেও ও একদম গন্ডগোলে পড়ে গেল। চিঙ্কি কিছুক্ষণের মধ্যে শানায়াকে চেকমেট করে দিল, আর টাউন হল লোকেদের করতালিতে একদম মেতে গেল। চিঙ্কিকে চিফ গেস্ট গোল্ড মেডেল পড়ালো, আর এইটা দেখে বাবা, মা, গাট্টু আর রাধিকা ম্যাম খুব খুশি হলো। আর এখন তো চিঙ্কি স্টেট লেভেল জুনিয়র চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করে গেল। খুব ভালো চিঙ্কি, নিজের শরীর খারাপের সময় তুমি একটা নতুন স্কিল শেখার জন্য চেষ্টা করলে, আর আজ ওটা দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেলে। উই আর প্রাউড অফ ইউ চিঙ্কি। গাট্টু আর চিঙ্কি বানালো স্যান্ড ক্যাসেল। সকাল থেকে গাট্টু আর চিঙ্কি খুব এক্সাইটেড ছিল। আজকে স্কুলে লাস্ট ডে ছিল, আর এরপর থেকে সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে। আর দুজনেই আজকের থেকে খেলাধুলা শুরু করে দেয়। আর স্কুলে যাওয়ার মন তো একদমই ছিল না, কিন্তু মা ওদের বোঝায় যে আজকে স্কুল তো যেতেই হবে, কারণ আজকেই তো স্কুলে সামার ভ্যাকেশনের হোমওয়ার্ক পাবে, না হলে ওরা মিস করে যাবে। যে চল গাট্টু, তাড়াতাড়ি রেডি হয়ে যাই, স্কুলের বাস এলোই বলে। হ্যাঁ চিঙ্কি, আজকের দিনটা তাড়াতাড়ি যাক, আমরা তাড়াতাড়ি স্কুলে গিয়ে যেন ফিরে আসি। আমি তো এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে পারছি না। হ্যাঁ রে গাট্টু, দারুণ মজা হবে। কালকে থেকে আমি তুই মিলে সারাদিন খেলবো।
তারপর বিকেল বেলায় মায়ের বানানো টেস্টি স্ন্যাক্স খাবো আর সারাদিন সাইকেল চালাবো, আইসক্রিমও খাবো। আর কি, সত্যিতে খুব মজা আসবে। চলো চলো তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হই। দুজনে ফটাফট তৈরি হয়ে যায় আর পেছন থেকে মায়ের ডাক পাওয়া যায়, গাট্টু চিঙ্কি এসো, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও, স্কুলের বাস এক্ষুনি আসবে। দুজনে তখনই মায়ের কাছে যায় আর তাড়াতাড়ি খাবার খেয়ে নেয়। মা ওদের ফেভারিট স্যান্ডউইচ বানিয়েছিল যে। মা খুব ভালো হয়েছে, সত্যিতে খুব টেস্টি হয়েছে। হ্যাঁ মা, গাট্টু ঠিক বলছে, স্যান্ডউইচ একদম দারুণ হয়েছে। লাঞ্চেও এটাই দিয়ে দাও না মা, স্কুলে গিয়ে বন্ধুদেরও খাওয়াবো আমরা, ওদেরও এই স্যান্ডউইচ খুব ভালো লাগে। মা ওদের কথা শুনে হাসতে লাগে আর বলে যে অনেক স্যান্ডউইচ লাঞ্চে প্যাক করে দিয়েছে। এবার গাট্টু চিঙ্কি টিফিন করে বাস আসার অপেক্ষা করতে লাগে। আর কিছুক্ষণের মধ্যে ওরা স্কুল বাস আসতে দেখে আর ওরা দুজন ওতে বসে স্কুলে চলে যায়। স্কুলে পৌঁছাতেই জানতে পারে যে বাকি বন্ধুরা ওদের মতনই এক্সাইটেড, তাই সবাই একসাথে বসে কথা বলতে লাগে যে ওরা তাদের ছুটি কেমন ভাবে কাটাবে। আমি তো ছুটিতে আমার মামা বাড়িতে যাব, খুব মজা করব। আমি তো বাড়িতেই থাকবো, আমি সারাদিন নিজের বন্ধুদের সঙ্গে দেখা করব আর টিভি দেখব। আমি তো রোজ সাইকেল চালাতে যাব আর মায়ের হাতে টেস্টি টেস্টি খাবার খাবো। তার মানে তুমি যখন স্কুল খোলার পরে ফিরবে তখন গাট্টুর থেকে মোটো গাট্টু হয়ে যাবে। সব বাচ্চারা তখন বন্নির কথায় হাসতে লাগে। তখন টিচার ক্লাসে আসে আর ক্লাস শুরু হয়ে যায় আর বাচ্চারাও মন দিয়ে পড়তে লাগে। কিছুক্ষণ পর লাঞ্চ ব্রেক আসে আর গাট্টু চিঙ্কি একসাথে বসে লাঞ্চ করতে লাগে। তখন চিঙ্কি দেখে যে একটা পিঁপড়া অনেকক্ষণ ধরে টিচারের বেঞ্চে ওঠার চেষ্টা করছিল আর কিছুটা ওঠার পরে ধড়াম করে নিচে পড়ে যাচ্ছে, কিন্তু এরপরও ও হার মানেনি আর আবার টেবিলে চড়তে লাগে। চিঙ্কি তখন ওটা গাট্টুকেও দেখায় যে সেই পিঁপড়াটা টানা 15 থেকে 20 বার চেষ্টা করে আর এর জন্য খুব আহতও হয় আর শেষমেশ ও টেবিলে উঠতে পারে। এটা দেখে চিঙ্কি খুব খুশি হয় যে শেষমেশ সেই পিঁপড়াটা টেবিলে উঠতে পারে। তখনই টিচার ক্লাসে আসে আর টিচার গাট্টু চিঙ্কিকে নিজের টেবিলের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, গাট্টু চিঙ্কি তোমরা এভাবে মন দিয়ে আমার টেবিলের দিকে কি দেখছো তোমরা? গাট্টু তখন সব কথা টিচারকে বলে। আচ্ছা তাহলে বলো। গাট্টু চিঙ্কি খুব চিন্তায় পড়ে যায়, ওরা তো শুধু পিঁপড়াটাকে দেখছিল, এতে আবার শেখার কি আছে? আমি বলছি ওই ছোট্ট পিঁপড়ার থেকে আমাদের অনেক শেখার আছে, যে জীবনে আমাদের যতই কষ্ট আসুক না কেন বা যতই হারের মুখোমুখি হতে হোক না কেন, আমাদের প্রতিবার চেষ্টা করা উচিত, কারণ শেষমেশ আমাদের চেষ্টাই আমাদের জেতার কারণ হয়। গাট্টু আর চিঙ্কি টিচারের কথা খুব মন দিয়ে শোনে। স্কুলের ছুটি হয়ে যায় আর দুজনে বাড়ি ফিরে আসে আর ঘরে আসতে দুজনে নিজের বদমাশি শুরু করে দেয় আর তারপর দুজনে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। বলো চিঙ্কি, কোথায় যাই? চল না পার্কে যাই, ওখানে সব বাচ্চারা থাকবে, ওদের সাথে গিয়ে খেলবো। চলো, খুব মজা আসবে। আর এটা বলে দুজনে পার্কের দিকে বেরিয়ে যায়। পার্কের মাঝামাঝি একটা গোল জায়গা ছিল যেখানে অনেক বালি ছিল, যেখানে বাচ্চারা অনেক ধরনের ক্যাসেল আর জিনিস বানাতো। কিছু বাচ্চারা তো সেই বালিতে আঙুল দিয়ে নামও লিখত। গাট্টু চিঙ্কিও সেখানে গিয়ে বাচ্চাদের সাথে খেলতে লাগে। তখনই সেখানে বান্নি এসে বাকি বাচ্চাদের জ্বালাতন করতে লাগে। বান্নি খুবই জেদি ছিল আর অকারণে অন্য বাচ্চাদের খুব জ্বালাতন করত। আমি একলা এখানে খেলবো, তোমরা সরো। আরে তুমি একলা কেন খেলবে? এই পার্ক তো সব বাচ্চাদের জন্যে, এতে সবার অধিকার আছে। বান্নি গাট্টুর কথা শোনেই না আর খেলতে চলে যায়। তখন গাট্টুর ওর উপর খুব রাগ হয় আর দুজনের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। শেষে বান্নি গাট্টুকে বলে, দেখো গাট্টু, তুমি যদি আমাকে সব বাচ্চাদেরকে খেলতে দিতে চাও তাহলে স্যান্ড ক্যাসেল কম্পিটিশনে আমাকে হারাতে হবে। যার স্যান্ড ক্যাসেল সুন্দর হবে সেই জিতবে। তখন সব বাচ্চারা খুব আশা ভরে ওর দিকে দেখতে লাগে আর গাট্টু চিন্তায় পড়ে যায়। কি হলো গাট্টু, ভয় পেয়ে গেলে? যদি ভয় পেয়ে গেলে তাহলে যাও, আমাকে খেলতে দাও। ঠিক আছে, আমি প্রস্তুত।
গাট্টু, তুই কি সত্যি এটা করতে পারবি? আমার তো খুব ভয় করছে। ভয় পেও না চিঙ্কি, আমাদের সব সময় সাহসী হয়ে থাকা উচিত। বিনা লড়ে আমরা হার কি করে মানবো? চলো একসঙ্গেই বদমাশ বানিকে আমরা হারিয়ে দিই আর শিক্ষা দিই। গাট্টুর সাহস দেওয়ার ফলে চিঙ্কি ওর সাথে স্যান্ড ক্যাসেল বানাতে লাগে। আর দুজনে খুব মন দিয়ে ওদের স্যান্ড ক্যাসেল বানাচ্ছিল। আর ওদের স্যান্ড ক্যাসেল দেখতেও খুব দারুণ হয়েছিল। ওদিকে বান্নির স্যান্ড ক্যাসেল খুব একটা ভালো দেখতে লাগছিল না। আর ও যখন দেখে যে গাট্টু আর চিঙ্কির স্যান্ড ক্যাসেল দারুণ দেখতে লাগছে, তখন ওর খুব হিংসে হয় আর ইচ্ছে করে গাট্টুকে ফেলার চেষ্টা করে। আর গাট্টুর পা ফসকে গিয়ে ও সোজা স্যান্ড ক্যাসেলের ওপরেই গিয়ে পড়ে যায়। আর ওর স্যান্ড ক্যাসেল একদম নষ্ট হয়ে যায়। আরে আরে গাট্টু, আমাকে ক্ষমা করে দিও, ভুল করে আমার পা আটকে গেছিল আর আমি তোমাকে ধাক্কা দিয়ে দিলাম। গাট্টু জানতো যে বান্নি এটা ইচ্ছে করে করেছে, কিন্তু তবুও ওকে কিচ্ছু বলে না, কারণ ও ঝগড়া চাইতো না। ওদের এত কষ্ট করে বানানো স্যান্ড ক্যাসেল সব নষ্ট হয়ে যায়। আর চিঙ্কির চোখেও জল চলে আসে, আরো কাঁদতে লাগে। কিন্তু না চিঙ্কি, আমরা ঠিক করতে পারবো, এখনো অনেক সময় আছে। না গাট্টু, এটা আর আগের মতো হবে না, এটা ভেঙে গিয়েছে। এমন কেন বলছো চিঙ্কি? এমন ভেবো না। মনে নেই সকালবেলা টিচার আমাদেরকে কি শিখিয়েছিল? তখন চিঙ্কি মন দিয়ে গাট্টুর কথা শুনতে লাগে। এইটাই যে আমাদের যতই কষ্ট হোক না কেন, কিংবা অনেকবার আমরা যদি বিফলও হয়ে যাই, আমাদের সব সময় চেষ্টা করা উচিত। আমাদের চেষ্টাটাই আমাদেরকে সফলতা অবধি নিয়ে যাবে। মনে করো সেই পিঁপড়েটা একবারও হার মানেনি। সে অতবার পড়ার পরেও সে টেবিলের উপরে ঠিক উঠে গেল। আমরা আপাতত হয়তো হেরে গেছি, কিন্তু আমাদেরকে আরো একবার চেষ্টা করা উচিত। চিঙ্কির গাট্টুর এই কথায় খুব সাহস পায়। আর আবার দুজনে মিলে স্যান্ড ক্যাসেল বানাতে লাগে। আর খুব পরিশ্রম করে ওরা আবার স্যান্ড ক্যাসেল বানিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই ওদের স্যান্ড ক্যাসেল তৈরি হয়ে যায়। আর সেটা বান্নির ক্যাসেল থেকে অনেক সুন্দর ছিল। সবাই ওদের স্যান্ড ক্যাসেল দেখে খুব প্রশংসা করে। গাট্টু আর চিঙ্কিরও ওদের ক্যাসেল দেখে খুব আনন্দ হয়। বান্নি এবার নিজের হার মেনে নেয়, কারণ ওর কাছে আর কোনো পথই ছিল না। আর সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর থেকে সবাই মিলেমিশে খেলতে লাগে। ডান্স কম্পিটিশন। গাট্টু আর চিঙ্কি ডান্স করতে খুব ভালোবাসতো, কিন্তু এখন তো ওদের মাথার উপরে ড্যান্সের ভূত চেপে গেছিল। আরে ব্যাপারটাই এমন ছিল, স্কুল গ্যাদারিং এর একটা আয়োজন করেছিল, যার মধ্যে একটা খুব ভালো ডান্স কম্পিটিশন হতে চলেছিল। আর তারপর থেকেই গাট্টু চিঙ্কির মাথায় শুধু ডান্স আর ডান্স। I am a disco dancer. না 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 I am a disco dancer. না 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 না, চিঙ্কি, খচাচ্ছিস কেন? আমি কোথায় খচাচ্ছি? আমি ডিস্কো ডান্সার বলছি আর তুই না 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 করছিস। আমি কি ডান্সার নয়? আমি তো একথা বলিনি। হ্যাঁ, কিন্তু তুমি পারফেক্ট ডান্সার নও, কারণ তোমার ডান্সে রিদম মিসিং আছে। এটা শুনে গাট্টু রেগে গেল। এই সবগুলো হারি বলতে বলেছি না তোকে আমাকে? আবার হরি কোথায় থেকে মাঝখানে এসে গেল? হারি তো ডান্স পার্টনার না, আর তোদের মনে হয় ডান্স কম্পিটিশন তুই জিতে যাবি, তাই বাকি জুটিদেরকে তোরা ডিমোরালাইজ করছিস না? এটা শুনে চিঙ্কি খুব রেগে গেল। আমি কাউকে ডিমোরালাইজ করি না, ব্যাস যা দেখি সেটাই বলি। তোমার রিদম মিসিং তো মিসিং, এবার হলো কম্পিটিশনের কথা, তো এই কম্পিটিশন আমিই জিতবো। তো দেখলেন তো আপনারা, এই ডান্স কম্পিটিশনটার জন্য গাট্টু চিঙ্কির ঘর না বরং একটা যুদ্ধক্ষেত্র মনে হচ্ছিল। স্কুলেরও ঠিক একই অবস্থা। গ্যাদারিং এর কারণে ডান্স কম্পিটিশনের জন্য একটু সময় দেওয়া হয়েছিল। ডান্স কম্পিটিশনের জন্য কিছু জুটি বানানো হয়েছিল, যার মধ্যে হরি আর চিঙ্কির একটা জুটি, গাট্টু আর গুড্ডি একজন। এমন করেই একটা ছেলে আর একটা মেয়ে দিয়ে অনেকগুলো জুটি বানিয়ে তাদের মধ্যে কম্পিটিশন হতো। আর এই জুটিগুলোকে ট্রেন করার জন্য বাইরের থেকে দুটো ট্রেনারকে ডাকা হয়েছিল, ঈশিতা ম্যাম আর রকি স্যার। দুজনে সব জুটিদেরকে ট্রেনিং দিচ্ছিল। হরি আর চিঙ্কি খুব আগের থেকেই ভালো ডান্সার ছিল, আর এখন তো দুজনেই পার্টনার, তাহলে ওদের পারফরমেন্স খুবই ভালো হচ্ছিল। ডান্সের জন্য ওরা গানটাও খুবই ভালো চুজ করেছিল।
বাকি সব জুটিরাও ঠিকঠাক ভালো করছিল, কিন্তু গাট্টু আর গুড্ডির জুটিতে রিদমটা মিস ছিল। ওরা দুজন যখন ডান্স করত তখন একটা অদ্ভুত লাগতো, আর সবাই ওদেরকে দেখে ঠাট্টা করতে শুরু করত। কিন্তু বেচারিরা করবেটাও কি, ওরা তেমনই ড্যান্স পারত, আর রিদমলেস ড্যান্স করে ওরা খুবই আনন্দতে থাকত। কিন্তু কম্পিটিশনের জন্য এইটা যথেষ্ট ছিল না। স্যার আর ম্যাম ওদেরকে বিভিন্ন স্টেপ শেখানোর চেষ্টা করতে থাকতো, কিন্তু ওরা ওই স্টেপস আর বিটগুলো ধরতেই পারতো না, আর সব সময় আলাদা আলাদা ধরনের ডান্স করতে থাকতো। গাট্টু আর গুড্ডি, তোমরা কি করছো? বিটস ছাড়ো, তোমরা দুজন তো পরস্পরকে ম্যাচও করতে পারছো না। দুজনের মধ্যে রিদমই নেই ঈশিতা, এদের কিচ্ছু হবে না। এই দেখে সব বাচ্চারা হাসতে শুরু করলো। পরিস্থিতি দেখে এখন গাট্টু বুঝে গেছিল যে ডান্স কম্পিটিশন হরি আর চিঙ্কি জিতবে। গাট্টু, আমরা জিততে পারবো না। আমার মনে হয় আমাদের কম্পিটিশন থেকে বেরিয়ে যাওয়া ভালো। না গুড্ডি, ডান্স শুধু কম্পিটিশনের জন্য করা হয় না। আমাদের রিদম নেই তো কি হলো? আমরা যা কিছু করি সেইটা করলে আমাদের মজা আসে তো, না? ব্যাস, সেই মজা নেওয়ার জন্যই আমরা নাচবো, খুব নাচবো। গাট্টুর এই কথাগুলো রকি স্যার শুনে নিল, আর উনি ইমপ্রেস হয়ে গেলেন। চলো বাচ্চারা, প্র্যাকটিস টাইম শেষ, এবার আমরা কাল দেখা করব। বাই। গাট্টু আর গুড্ডি, তোমরা দুজনে থাকো, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। আরে স্যার নিশ্চয়ই গাট্টু আর গুড্ডুকে কম্পিটিশন থেকে আউট হয়ে যেতে বলবেন। হ্যাঁ, বেচারা গাট্টু আর গুড্ডি ডান্স না করেই আউট হয়ে যাবে। আর সেটাই হলো। পরের দিন প্র্যাকটিস তো হচ্ছিল, কিন্তু গাট্টু আর গুড্ডি তাতে ছিল না। দেখলে হরি, কাল আমি কি বলেছিলাম? আর দেখতে দেখতে স্কুলের পরিবেশটা গ্যাদারিং এর মতন হয়ে গেল। আর সেই দিনটাও এসে গেল যেই দিনটার জন্য সবাই প্রাণ ভরে অপেক্ষা করছিল, ডান্স কম্পিটিশনের দিন। থিয়েটার দর্শকে ভরে গেছিল। স্টুডেন্টস, প্যারেন্টস এবং টিচার্সরাও সেইখানে ছিল। গাট্টু চিঙ্কির বাবা মাও সেখানে এসেছিলেন। তালি বাজিয়ে আমাদের প্রথম জুটিকে স্বাগত জানান, রাখি আর অংশুমান। রাখি আর অংশুমান স্টেজে আসলো আর খুব ভালো ডান্স দেখালো। তারপরে আরো জুটিরাও ডান্স করছিল। তারপরে মিশ্রা স্যার আরো একটা জুটিকে ডাকলো। স্বাগত করুন চিঙ্কি আর হরিকে। অল দ্য বেস্ট বাচ্চারা। হরি আর চিঙ্কি স্টেজে আসলো আর প্রত্যেকবারের মতন খুব ভালো একটা পারফরমেন্স দিল। ওদের পারফরমেন্সটা এতই ভালো ছিল যে পারফরমেন্স শেষ হওয়ার পরও কারোর তালি আর থামছিল না। এখন আমি ডাকতে চলেছি আমাদের লাস্ট জুটিকে, গাট্টু আর গুড্ডি। কাম অন গাট্টু। আরে এই দুজনও আছে কম্পিটিশনে। ডোন্ট ওয়ারি চিঙ্কি, ওদের এমনিতেও নিয়ে সবাই ঠাট্টাই করবে। গাট্টু আর গুড্ডি যেই ডান্স স্টার্ট করলো, সবাই থমকে দেখতে থাকলো। না বিটস না মিউজিক, দুজনে কিছুই ফলো করছিল না। দুজনে শুধু একে অপরকে ফলো করছিল আর পারফেক্ট অফবিট ডান্স করছিল। দুজনের স্টেপস আর টিউনিং এতটাই ভালো ছিল যে সবাই চোখ বড় বড় করে ডান্স দেখছিল। আর দুজনের পারফরমেন্স যখন শেষ হলো, তখন তালির সঙ্গে সঙ্গে লোকে ওয়ান্স মোর বলতে শুরু করলো। তো এই ডান্স কম্পিটিশনের উইনার হলো চিঙ্কি আর হরি। ইয়ে! চিঙ্কি আর হরি আনন্দতে স্টেজের উপরে গেল আর নিজের প্রাইজটা নিয়ে আসলো। কম্পিটিশনের উইনারকে তো আপনারা দেখে নিলেন, কিন্তু অডিয়েন্সের মন জয় করে থাকা দুজন জাদুঘরকে আমি স্টেজে ডাকতে চাই। গাট্টু আর গুড্ডিকে, দুজনের জন্য একটা স্পেশাল প্রাইজ আছে। ইয়ে! গাট্টু আর গুড্ডি দুজনে স্টেজে গেল, দুজনে প্রাইজটা নিল। তারপরে গাট্টু কিছু বলতে চাইছিল। অনেক লোকেরা ভাবছে হয়তো এরা দুজন তো ভালো করে ডান্সও করতে পারছিল না, তবুও এরা এত ভালো পারফরমেন্স দিল কি করে? তো বন্ধুরা, মানছি আমাদের মধ্যে রিদম ছিল না, কিন্তু কনফিডেন্স অনেক ছিল। আর এই কনফিডেন্সই আমাদের রকি স্যার গাইড করে দিয়েছে। উনি বললেন যে যদি তোমরা বিটে ডান্স করতে পারছো না তো অফ বিটে করো। গুড্ডি আর আমি প্রচুর পরিশ্রম করেছি, তারপরে এই স্পেশাল প্রাইজটা পেলাম আমরা। আমাদের কাছে যেইটা নেই সেইটার জন্যে কাঁদার থেকে ভালো যেইটা আছে সেইটাকে ভালো করে ব্যবহার করা। সবসময় আউট অফ দ্য বক্স ভিশন রাখা উচিত।
এইটা আমরা এই কম্পিটিশন থেকে শিখলাম। থ্যাংক ইউ। গাট্টুর এই কথাটা শুনে চিঙ্কি, হরি আর ওনাদের 2 ট্রেনার এবং পুরো অডিয়েন্স ইমপ্রেস হয়ে গেল আর সবাই এদের স্ট্যান্ডিং ওভেশন দিল। চকলেট ফ্যাক্টরি। গাট্টু চিঙ্কি আজকে স্কুল থেকে দৌড়ে দৌড়ে বাড়ি ফেরি আর মাকে এদিক ওদিক খুঁজতে লাগে। মা কোথায় তুমি? আরে কি হয়েছে, এরকম দৌড়ে এসেছিস কেন তোরা? আরে মা, ব্যাপারটাই তো সেরকম, খুব এক্সাইটেড আমরা। আচ্ছা আচ্ছা বল তোরা, আমি শুনছি। জানো মা, কালকে আমাদের স্কুলের তরফ থেকে চকলেট ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে। আরে বাহ, এটা তো সত্যি দারুণ খবর। হ্যাঁ মা, আমাদের দেখাবে যে চকলেট কি করে তৈরি হয় আর ওদের প্যাকেজিংও কি করে করা হয়। আর মা জানো যে সব বাচ্চাকে জিজ্ঞেস করা হয়েছে যে তাদের ফেভারিট চকলেট কি, যেমন মিল্ক চকলেট, ডার্ক চকলেট আর ফ্রুট এন্ড নাট চকলেট। মনে হচ্ছে সেখানে আমরা কালকে চকলেটসও পাবো। ভেরি গুড, কালকে তাহলে তোরা সেখানে বেশ অনেক কিছুই শিখতে পারবি আর সাথে খুব মজাও করবি তোরা। হ্যাঁ মা। তারপর মা আবার নিজের কাজে লেগে যায়, কিন্তু গাট্টু চিঙ্কি বসে বসে এই সবে ডিসকাস করতে লাগে। ওরা যেন অন্য কিছু ভাবতেই পারছে না। পরের দিন সকাল সকাল দুজনে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় আর ওদের স্কুল বাসে ওদের পিক আপ করতে চলে আসে। টাটা সোনারা, টিচারদের কথা মন দিয়ে শুনবি আর খুব মজা করিস। আর হ্যাঁ, দুষ্টুমি কিন্তু একদম নয়। ওকে মা, টাটা। বাস তারপর চকলেট ফ্যাক্টরির জন্য রওনা হয়ে যায়। টিচার এসে সব বাচ্চাদের বলে, স্টুডেন্টস, যেই আমরা চকলেট ফ্যাক্টরি পৌঁছাবো সব বাচ্চাদের কিন্তু একটা লাইন করে এগোতে হবে। কেউ এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে না। আর হ্যাঁ, কোনো জিনিসকেই না জিজ্ঞেস করে কোনোভাবেই ছুবে না। ওকে ম্যাম। সব বাচ্চারা তারপর টিচারের পিছন পিছন চলতে লাগে আর ফ্যাক্টরির ম্যানেজার গেটে ওদের জন্য অপেক্ষা করছিল। এসো বাচ্চারা, কেমন আছো তোমরা? আমি তোমাদেরকে ফ্যাক্টরির পুরো ভিজিট করাবো। তাহলে শুরু করা হোক। সব বাচ্চারা ভেতরে যায় আর দেখে অনেক বড় বড় মেশিন রাখা আছে সেখানে। টিচার, এই মেশিন কি কাজ করে? গাট্টু, এই মেশিন দিয়ে চকলেট বানানো হয় এখানে। ও, এত ছোট ছোট চকলেট বানানোর জন্য এত বড় মেশিন। আরে ভাবো, এত ছোট ছোট চকলেট কত বেশি কোয়ান্টিটিতে হয়, তাই অনেক মেশিন দরকার হয় সেগুলো বানানোর জন্যে। যদি আমরা হাতে বানাতে শুরু করি তাহলে তোমার একটা চকলেট পেতে অনেক সময় লেগে যাবে। ও, আমি বুঝলাম। বাচ্চারা, এই যে মেশিন তোমরা দেখছো, এইখান থেকে চকলেট বানানো শুরু হয়। সব থেকে আগে আমরা কোকো বিনস আনি আর এই মেশিনে তাকে ওয়াশ করা হয়। তারপরে এরা আগে যায় আর তাদের রোস্ট করা হয়। কোকো বিনস? ও হ্যাঁ, ওটা দিয়ে তো আমরা ঘরে কফি বানাই। হ্যাঁ, একদম ঠিক। তারপরে আমরা রোস্টেড বিনসকে মিল্ক আর সুগারে মিশিয়ে দিই যাতে তারা মিষ্টি হয়ে যায়। ও, তারপরে তারপর কি কি হয়? হয়? তারপরে আমরা মিক্সচারকে অন্য মেশিনে দিই যেখানে তাদের ফ্রিজ করা হয়। তারপরে চকলেটের আকারে কেটে দেওয়া হয়। তারপরে গিয়ে তোমাদের চকলেট রেডি হয়। ও, তারপর চকলেট তৈরি হয়ে যায়। হ্যাঁ মা, অলমোস্ট। কারণ এরপরে চকলেটের ফাইনাল প্যাকেজিং হয়। তারপরে এই চকলেটগুলোকে মার্কেটে পাঠিয়ে দিই। দেখলে স্টুডেন্টস, তোমাদের প্রিয় চকলেটস কত লম্বা প্রসেসের মাধ্যমে তবে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর তারপর তোমরা সেগুলোকে এনজয় করো। Yes, Yes, teacher. teacher. জানো বাচ্চারা, যখন চকলেটকে শেপ করা হয় অনেকবার আমরা ওদেরকে বিভিন্ন রকমের শেপও দিই। হ্যাঁ, যেমন আমার ফেভারিট চকলেট আছে, সেইটা সুপার হিরো শেপে আসে। হ্যাঁ বাচ্চারা, আমরা প্রত্যেকটা বাচ্চার মনের মতনই চকলেটকে শেপ দিই। সব স্টুডেন্টস মন দিয়ে টিচার আর ম্যানেজারের কথা শুনছিল। ওরা অনেক কিছু নতুন দেখতে আর শিখতে পারছিল। বাচ্চারা, এর সঙ্গে আজকে আপনাদের এইখানের ভিজিট শেষ হলো। তার আগে আপনারা এখান থেকে চলে যান, তার জন্যে আমরা কিছু স্পেশাল গিফট অ্যারেঞ্জ করেছি। আপনারা নিজের মনের মতন চুজ করতে পারেন যে আপনার কোন ফ্লেভারের চকলেট দরকার। আমরা আপনার জন্য ফ্রেশ তৈরি করব। Wow! এটা শুনে সব বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায় আর এক এক করে নিজেদের পছন্দের চকলেট নিয়ে নেয়। চিঙ্কি, তুই পছন্দের কোন ফ্লেভারের চকলেট নিয়েছিস? দেখ, আমি তো ফ্রুট এন্ড নাট নিয়েছি।
গুটি, আমি তো মিল্ক চকলেট নিয়েছি কারণ এটা আমার ফেভারিট। আমি তো প্লেন চকলেট নিয়েছি কিন্তু ফেভারিট সুপারহিরো শেপের। ওয়াও গাট্টু। তখনই সেখানে ফ্যাক্টরির ম্যানেজার চলে আসে। বাচ্চারা, এর আগে আপনারা ফিরে চলে যান, তার আগে আমরা সবাই একটা গ্রুপ ফটো ক্লিক করি, যাতে আমরা এই দিনটা সবসময় মনে রাখতে পারি। ম্যানেজারের কথা শুনে সব বাচ্চারা এক লাইনে দাঁড়িয়ে পড়ে। স্টুডেন্টস, নিজেদের নিজেদের চকলেটের সাথে সবাই পোজ করো, দেখবে ছবি আরো ভালো আসছে। ওকে ওকে ম্যাম। তারপর সবাই একসাথে গ্রুপ ফটো নেয়। ভেরি গুড, থ্যাংক ইউ বাচ্চারা। আমি এই ফটোটাকে স্কুলে পাঠিয়ে দেব আর আপনারা এর একটা কপি পেয়ে যাবেন। আপনাদের এই ভিজিটটা আমার খুবই ভালো লাগলো আর মনে হয় আপনারাও খুব এনজয় করে থাকবেন আর নতুন জিনিসও শিখে থাকবেন। ইয়েস স্যার, দারুণ লেগেছে। আমাদের হ্যাঁ, খুব মজা ভালো লেগেছে। লাগলো। তো স্টুডেন্টস, এরই সাথে আমাদের আজকের চকলেট ফ্যাক্টরি ভিজিট এখানেই শেষ হচ্ছে। এখন আমরা সবাই নিজেদের স্কুলে ফিরে যাব আর সেখান থেকে প্রত্যেকের মা বাবা এসে তাদেরকে পিক আপ করে নিয়ে চলে যাবে। ওকে ম্যাম। তারপর সব বাচ্চারা এক এক করে বাসে চলে যায় আর নিজের নিজের সিটে গিয়ে বসে পড়ে। আরে বন্ধুরা, আজকের দিনটা সত্যি দারুণ কেটেছে। আমি তো কোনো দিন ভুলতে পারবো না। হ্যাঁ গুড্ডি, এই ভিজিটটা তো আমাদের এখন অব্দি বেস্ট স্কুল ট্রিপ ছিল। এত মজা কোথাও আসেনি। আর আমরা কতগুলো চকলেটসও পেয়েছি। আমি তো ভীষণ এক্সাইটেড এগুলো টেস্ট করার জন্য। হ্যাঁ, কিন্তু কন্ট্রোল করো চিঙ্কি, আমরা এই চকলেটগুলো বাবা মার সঙ্গে শেয়ার করে খাবো। আমি তো কন্ট্রোল করে নেব গাট্টু, কিন্তু আমি দেখতে চাই যে তুই কতক্ষণ কন্ট্রোল করবি ঘরে পৌঁছানো অবধি। আর চিঙ্কির কথা শুনে সব বাচ্চারা হাসতে লাগে। কিছুক্ষণের মধ্যে বাস স্কুলে পৌঁছে যায় আর সবার মা বাবারা তাদের পিক করতে চলেও আসে। গাট্টু চিঙ্কিকে নিতে ওদের বাবা আসে আর পুরো রাস্তা ওনাকে চকলেট ফ্যাক্টরির ব্যাপারে বলতে বলতে কেটে যায়। ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। রঙিন, কমফোর্টেবল আর আকর্ষক কাপড় পরে রেইনবো বাটারফ্লাই এর মতন কালারফুল থাকতে কার না পছন্দ? আমাদের চিঙ্কিরও খুব পছন্দ, আপনারও নিশ্চয়ই পছন্দ। কিন্তু গাট্টুর অত পছন্দ ছিল না। আরে আরে, এমন গাট্টুর না, ওর কাপড়রা বলতো। গাট্টু ছিল খুব চঞ্চল বাচ্চা। সারাদিন এদিক সেদিক ঘুরতে থাকতো, যে কোনো জায়গায় বসে পড়তো, দাঁড়াতো, পড়ে যেত, কখনো কখনো তো কলার পর্যন্ত ময়লা পৌঁছে যেত, বুঝলে না? আরে বাবা, ছোট মোটো ঝগড়া তো হতেই থাকে, কিন্তু তাতে কাপড়ের কি দোষ? মাও শুধু একটাই প্রশ্ন করতো গাট্টুকে, গাট্টু, আজ তুই আবার শার্ট খারাপ করে এসেছিস? বাবা কাপড় জামার সাথে বদমাশি করে না। আর এইভাবে শুধু গাট্টুর একটাই জবাব হতো, সরি মা, আর কখনো এমন হবে না। আর পরের দিন বিকেলে আবার স্কুল ইউনিফর্ম খারাপ। কিন্তু চিঙ্কির ব্যাপার আলাদা ছিল। চিঙ্কির শুধু ভালো ভালো কাপড় পরার শখই ছিল না, চিঙ্কি কাপড়ের ভালো যত্নও নিত। নিজের জামা কাপড়কে ভালোবাসতো। দাগ তো দূরের কথা, চিঙ্কি কাপড়ে একটা মাছিও বসতে দেখেনি কেউ কোনোদিন। কাপড় চোপড়ের ব্যাপারে এরম ছিল চিঙ্কি, আর এমনই চলতে থাকলো। আস্তে আস্তে গাট্টু চিঙ্কি বড় হতে থাকলো, স্কুলের টাইমও বাড়তে থাকলো। তারপর স্কুলের পর টিউশন। গাট্টু আর চিঙ্কি সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুল ইউনিফর্মেই থাকলো আর রং বেরঙে কাপড় কাবার্ডেই পরে থাকলো। এই ভাই গাট্টু, সকাল হইয়া বিকাল, ব্যাস এই একটাই সাদা ইউনিফর্ম। বোর হয়ে গেছি আমি, কিন্তু করতেও কি পারি? স্কুলে কালারফুল কাপড় চোপড় পরে আসা তো বারণ। আমি একদম বোঝ হইনি, আর আমার এই ইউনিফর্মটাও খুব পছন্দ। এটা শুনে চিঙ্কি গাট্টুর মজা উড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোর তো ইউনিফর্ম খুবই পছন্দ হবে, কারণ সেটা সাদা, আর সাদা রং নষ্ট করার তো তোমার হবি আছে। আরে চিঙ্কি, এমন কেন বলছো? দেখো তো নিজের ইউনিফর্মকে কি অবস্থা করেছো। সরি, আর কখনো হবে না। কথা শুধু চিঙ্কি পর্যন্ত ছিল না, স্কুলের বাকি বাচ্চারাও ইউনিফর্ম পরে সারা দিন বোর হয়ে গেছিল। আর এইটুকুই নয়, মিশ্রা স্যারও বাচ্চাদেরকে রোজ স্কুল ইউনিফর্মে দেখে দেখে বোর হয়ে গেছিলেন। আর হঠাৎ একদিন মিশ্রা স্যার ক্লাসে এসে এমন একটা অ্যানাউন্সমেন্ট করলো, যেটা শুনে বাচ্চাদের মুখ একেবারে কালারফুল হয়ে গেল। বাচ্চারা,
মানডেতে স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে। তোমাদের যেইটা ইচ্ছা সেইটা পড়ো, কি কি ক্রিয়েটিভিটি দেখাতে পারবে দেখাও। কালকে সানডের ছুটি আছে তোমাদের কাছে, তৈরি হয়ে যাও আর মানডেতে স্কুল ইউনিফর্মকে ছুটি দাও। ইয়ে ক্লাসের বাচ্চারা সত্যি খুব খুশি ছিল। দুপুরে ছুটির পর শুধু কথা আর কথা। আমি পরি সেজে আসবো। আমি সোলজার হয়ে আসবো। আর আমি পাইলট হয়ে আসবো। আরে এটা তো কম্পিটিশন, কিছু তো সিক্রেট রাখো। আজকেই সব বলে দেবে? তাহলে মানডের জন্য কি বিশেষ থাকবে? ও ভেরি স্মার্ট। এখন আমরাও দেখবো যে মানডে তুমি কি ফ্যান্সি ড্রেস পরে আসো। আমাকে চ্যালেঞ্জ? ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। গাট্টু চিংকি যেই সন্ধেবেলায় বাড়ি ফিরল, গাট্টু চেঁচিয়ে চেঁচিয়ে বাবার কান ফাটিয়ে দিল। বাবা, পাইলটের ড্রেস আমাকে এক্ষুনি এনে দাও, দাও না। আরে হ্যাঁ বাবা, কালকে পুরো সানডে আছে, দুজনেরই কম্পিটিশন আছে না? চিঙ্কিকেও সঙ্গে নিয়ে যাব। চিঙ্কি বলো মা, তোমাকে কি পড়ার আছে? এইটা শুনে গাট্টু হাসতে হাসতে বলল, সে তো এখনো হয়তো ডিসাইডই করেনি যে সে কি পরবে। চিঙ্কি বেচারে ভাবতে থাকলো যে সে কি এমন কাপড় পরে যাবে যেটাতে ফ্যান্সি টাচ পাওয়া যাবে, আরো কম্পিটিশন জিতে যাবে। কিন্তু ও কিছুই ভাবতে পারছিল না। গাট্টু চিঙ্কির সামনে ওকে খ্যাপানোর জন্য নাচছিল। আমার তো পাইলটের ড্রেস আসছে, তোমার কি? বলো বলো বলো। বেচারি চিঙ্কির মন খারাপ হয়ে গেল আর মার কাছে গিয়ে কাঁদতে শুরু করলো। মা ওকে বোঝালো আর আলমারি খুলে ওকে পুরনো কাপড় দেখালো। ওই কাপড়ের মধ্যে চিঙ্কি হারিয়ে গেল। বাহ মা, তোমার তো ছোটবেলার কাপড়ও আছে এর মধ্যে। হ্যাঁ, খুব সামলে রেখেছি আমি। হঠাৎ করে চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে আর ও এক্সাইটেড হয়ে মাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ মা, আমাকে আইডিয়া দেওয়ার জন্য। আর শেষমেশ ওই দিনটা এসে গেল, যার জন্য সবাই অপেক্ষা করছিল। ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের দিন। মানডের দিনে স্কুলের সব বাচ্চারা ফ্যান্সি ড্রেস পরে এসেছিল। গাট্টু তো পাইলট সেজে এদিক ওদিক উড়ছিল। বাচ্চাদের জাজ করার জন্য বিশেষ জাজ ডাকা হয়েছিল। আরে কোথায় সেই চিঙ্কি? বেচারি ভয়তে ঘর থেকে বেরোয়নি। তখনই চিঙ্কির এন্ট্রি হয় আর সবাই ওর দিকে তাকিয়ে রইল। তারপরে একেবারে হেসে দিল, কারণ চিঙ্কি অনেকগুলো কাপড়ের ছোট ছোট টুকরো করে তা দিয়ে একটা ড্রেস বানিয়েছিল। আরে চিঙ্কি, আর কিছু পেলে না পরার জন্যে? এ কি, তুমি তো পুরনো ফাটা কাপড়ের দোকান মনে হচ্ছ। জাজেসরা চিঙ্কিকে জাজ করলো আর তারপর রেজাল্ট শোনালো। তো বাচ্চারা, এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের উইনার হলো চিঙ্কি। এইটা শুনে গাট্টু আর বান্টি একদম শকড হয়ে গেল। আমি জানি আপনারা সবাই অবাক, আর আমিও অবাক ছিলাম চিঙ্কির ক্রিয়েটিভিটি দেখে। আপনারা সবাই তো রেডিমেড ড্রেস এনে পরে নিয়েছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চিঙ্কি কিছু একটা ক্রিয়েটিভ করেছে। সে নিজের বাবা মার ছোটবেলার কাপড়ের থেকে নিয়ে এখনকার পোশাকের মধ্যে একটু একটু টুকরো নিয়েছে আর একটা সুন্দর ডিজাইন বানিয়েছে। এই ড্রেসটাকে দেখে পুরনো দিনের কাপড়ের প্যাটার্ন মনে হয়, আর বোঝা যায় সেই সময় কি পরা হতো, সেই সময়ের ফ্যাশন। এবং এই জমানার ফ্যাশনটা অনেক রেফারেন্সেস আছে। ওর এই ড্রেসটাকে আমি আগে স্টাডির জন্য পাঠাবো, কিন্তু আগে আমি ওকে ডাকবো ট্রফি নেওয়ার জন্যে। চিঙ্কি স্টেজে গেল আরও নিজের ট্রফি নিয়ে নিল। সবাই হাততালি দিয়ে চিঙ্কির অভিনন্দন করলো। আর এইভাবে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে চিঙ্কি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের চ্যালেঞ্জ পুরো করলো। মা বাবার শপিং। মায়ের ক্লোজ ফ্রেন্ডের বার্থডে ছিল আর তিনি সবাইকে ইনভাইটও করেছিলেন। গাট্টু চিঙ্কি খুব এক্সাইটেড ছিল। কতদিন পরে আমরা কারোর বার্থডে পার্টিতে যাচ্ছি, কত মজা আসবে। হ্যাঁ গাট্টু বাবা। মা মা, তুমি কি দেখলে? ইনভিটেশন কার্ডে লেখা আছে যে পার্টির থিম বলিউড স্টাইল। হ্যাঁ, এইটা আবার কি জিনিস? সেটা আবার কিরকম? আরে মা, এতে সবাই বলিউড স্টাইলে কাপড় পরে আসবে আর বলিউড সঙ্গে সবাই খুব ডান্স করবে। আরে বাহ, এটা তো তাহলে দারুণ পার্টি হতে চলেছে। তারপর গাট্টু চিঙ্কি মিলে পার্টিতে কি পরবে সেই ড্রেস ডিসাইড করে। গাট্টু, আমি না আমার সেই ড্রেসটা পরবো যেটা আনুষ্কা শর্মা কোনো একটা মুভিতে পরেছিল।
আর ঠিক আমি সেরকমই হেয়ার স্টাইলও বানাবো আমার। চিঙ্কি, আমি সলমান খানের মতন ব্রেসলেট আর টি শার্ট পরে যাব। কেন না? হ্যাঁ হ্যাঁ গাট্টু, নিশ্চয়ই যাবে। আরে কিন্তু মা, তুমি কি পরবে? আরে আমার কি আবার, আমি যে কোনো একটা শাড়ি পরে নিলেই হবে। কি করে মা, এইটা তো বলিউড থিম পার্টি, তুমি যে কোনো জিনিস কি করে পরবে? এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। তখন বাবাও ঘরে চলে আসে আর গাট্টু চিঙ্কি সব ঘটনা বাবাকে বলে। বাবা, তাহলে তুমি পার্টিতে কি পরে যাবে গো? আরে চিঙ্কি মা, আমিও তোমার মায়ের মতন যে কোনো একটা কাপড় পরে নেব। এখন বলিউডের কাপড় কোথায় থেকে আসবে? গাট্টু চিঙ্কি তখন একে অপরকে দেখে আর কিছু ইশারা করে। মা বাবা এতে কিচ্ছু বুঝতে পারে না, তাই কথাও সেখানেই থেমে যায়। তারপর সবাই খাবার খেয়ে শুয়ে পড়ে। কিন্তু পরের দিন গাট্টু চিঙ্কি সকাল সকাল প্ল্যান অনুযায়ী তৈরি হয়ে যায় যে তারা যেভাবেই হোক মা বাবাকে আজকে শপিং এ নিয়ে যাবে। আরে দেখো তো, এরা দুজন আবার কি ধরনের জিদ ধরলো একটা। হ্যাঁ গাট্টু চিঙ্কি, এই জেদ ছেড়ে দাও তোমরা। না না না, তোমাদের দুজনকে আমাদের সাথে শপিং এ যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা কিচ্ছু শুনবো না, তোমাদের আসতেই হবে। আর মা বাবা শেষমেশ গাট্টু চিঙ্কির সামনে হেরেই যায় আর সন্ধেবেলায় শপিং এ যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। গাট্টু চিঙ্কি নিজের এই জিতে খুব খুশি হয়। তো বলো বাবা মা, তোমাদের কি জিনিস দিয়ে শপিং শুরু করার আছে? আগে মায়ের জন্য একটা ভালো ড্রেস নেওয়া হোক, তারপরে আমার জন্য একটা শার্ট নিয়ে নেওয়া হবে। না বাবা, শার্ট নয়, একটা কুল ব্ল্যাক টি শার্ট নিয়ে নিও। হ্যাঁ বাবা, ওটা পরে তোমাকে একদম বলিউড হিরো লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাচ্চারা, চলো দেখা যাক। আচ্ছা বাবা, যদি তুমি ব্ল্যাক কালারের টি শার্ট পরো তাহলে তো মায়ের ব্ল্যাক কালারের শাড়ি কিনতে হবে না, তাই না? আরে হ্যাঁ, এটা ঠিক বললে চিঙ্কি তুমি। ঠিক আছে, তবে চলো শুরু করা যাক মিশন শপিং। তারপর গাট্টু চিঙ্কি আর মা বাবা এক এক করে সব দোকানে যেতে লাগে। হঠাৎ একটা দোকানে অনেকগুলো টি শার্ট দেখে গাট্টুর মাথায় একটা আইডিয়া আসে। বাবা, আমি ভাবছিলাম তুমি টি শার্ট কেন পরছো না? হ্যাঁ বাবা, গাট্টু এটা একদম ঠিক বলছে। তুমি জানো যে টি শার্ট ভীষণ কমফোর্টেবল হয় আর ভীষণ ট্রেন্ডিও। আচ্ছা ঠিক আছে, একবার ট্রাই করে দেখা যাক। মা, তুমিও শাড়ির জায়গাতে কুর্তা পরে দেখো না, খুব ভালো দেখাবে। আচ্ছা ঠিক আছে, আমাদের মেন শপিং এর সাথে কিছু টি শার্ট আর কুর্তাও দেখে নেব আমরা। আমার পছন্দ হলে আমি নিয়ে নেব, ঠিক আছে? মনে হয় গাট্টু চিঙ্কি আমাদের পুরো স্টাইল চেঞ্জ করে দেবে। তারপর গাট্টু চিঙ্কি আর মা বাবা মিলে শপিং শুরু করে। এখানে তো টি শার্টের কালেকশন এত ভালো নেই, চলো অন্য শপে গিয়ে দেখে নেওয়া হোক। হ্যাঁ বাবা, এখানে তো ব্ল্যাক ড্রেসটাও ঠিক পেলাম না, আর না কুর্তা। অনেক খোঁজাখুঁজির পর গাট্টু শেষমেশ বাবার জন্য পছন্দের টি শার্ট পেয়ে যায়, কিন্তু মায়ের জন্য কুর্তি আর ড্রেস এখনো পাওয়া যায়নি। আরে এটা তো ভীষণ খারাপ, এত মল ঘোরার পরেও মায়ের জন্য একটা পছন্দ করে কুর্তি পেলাম না। কোনো ব্যাপার না চিঙ্কি, আচ্ছা একটা কাজ করি, আমার যে ব্ল্যাক শাড়িটা আছে ওটাই পরে নেব, বাবার সাথে ম্যাচিং হয়ে যাবে। না মা, একদম না, তোমাকে তো ড্রেসই পরতে হবে। আরে তো এক কাজ করো না, অন্য কালারের একটা ড্রেস নিয়ে নাও। না বাবা, তাহলে তো মজা হবে না, তুমি আর মা ম্যাচিং হবে না। তারপর একটা দোকানে বেশ দারুণ দারুণ কুর্তি পাওয়া যায় আর সেখান থেকে মা নিজের জন্য 3-4টে কুর্তি নিয়ে নেয়। আর মা যখন সেই কুর্তিগুলো ট্রাই করে তো গাট্টু চিঙ্কি আর বাবা খুব প্রশংসা করে। মা, তোমাকে তো খুব ভালো দেখাচ্ছে, কখনো শাড়ির সঙ্গে সঙ্গে তোমাকে কুর্তাটা পরা উচিত। হ্যাঁ চলো, ফাইনালি মায়ের একটা জিনিস তো পাওয়া গেল। হ্যাঁ, এবার তাড়াতাড়ি যেন ড্রেসটাও পেয়ে যাই, তাহলে তো দারুণ হবে। এভাবে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায় আর সবাই ক্লান্ত হয়ে পড়ে। শোনা, এবার আমি হাঁপিয়ে গেছি খুব, পাওয়া যাচ্ছে না যখন ছেড়ে দাও না, ব্ল্যাক ড্রেস বাদ দাও। হ্যাঁ বাচ্চারা, এখন বাড়ি যাওয়া যাক। গাট্টু চিঙ্কি খুব উদাস ছিল, কারণ মায়ের জন্য ড্রেস পাওয়া যায়নি, কিন্তু ওরাও বোঝে যে অনেক লেট হয়ে গিয়েছে, তো ওরা চুপচাপ মেনে নেয়। আরে বাবা, তোরা উদাস হোস না, আমি কালো শাড়িটা পরবো তো। হ্যাঁ বাচ্চারা,
তোমরা চাইলে আমি এই শার্টটা পরেই নেব, তোমার মায়ের শাড়ির সঙ্গে ম্যাচিং। গাট্টু চিংকি এখন উদাস ছিল, আর তবু রাজি হয়ে যায়। মা বাবার এটা ভালো তো লাগছিল না, কিন্তু ওদের কাছে অপশনও ছিল না। তখনই চিংকির নজর একটা স্টোরে যায়, যেখানে দাঁড় করানোর ডামি মডেল একটা দারুণ ব্ল্যাক ড্রেস পরেছিল। ও তো আনন্দে একদম লাফিয়েই ওঠে। মা, বাবা, গাট্টু, ওই দেখ, মায়ের জন্য ড্রেস পেয়ে গেছি। সবাই তখন ড্রেসটা দেখে আর সবার খুব পছন্দ হয়। আর মা যখন স্টোরে গিয়ে ড্রেসটা পরে তো মাকে দারুণ দেখতে লাগে। চলো এইটা নিয়ে নেওয়া হোক, ফাইনালি পুরো শপিংটা শেষ হলো। বাবা, এখন একটা আইসক্রিম পার্টি হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব বড় সফলতা, এটাকে তো সেলিব্রেট করাই উচিত। আর সবাই মিলে আইসক্রিম পার্টি করে আর শপিং এর খুশিকে সেলিব্রেট করে। সুইমিং ক্লাস। স্কুলের প্রিন্সিপাল স্যার প্রার্থনার পরে এসে ঘোষণা করেন, এখন থেকে আপনাদের উইকলি হবি ক্লাস শুরু হবে। প্রত্যেক শনিবারে আপনাকে একটা খেলাতে পার্টিসিপেট করতেই হবে। ওকে স্যার। সুইমিং ক্লাসে আসার একটা ডেকোরাম রাখতে হবে বাচ্চাদেরকে, তার সঙ্গে সঙ্গে এর একটা ড্রেস কোডও থাকবে। এই ক্লাসগুলোতে যে সব থেকে ভালো করবে, এরপরে তাদেরকে স্টেট কিংবা ন্যাশনাল খেলার জন্য স্কুল থেকে নিয়ে যাওয়া হবে। সব বাচ্চারা খুশি হয়ে তালি বাজাতে লাগে। ঘরে পৌঁছে গাট্টু বলে, মা, আমাকে আর চিঙ্কিকে তোমাকে সুইমিং ড্রেস দিতে হবে। এখন থেকে প্রত্যেক শনিবারে হবিজের ক্লাসে সুইমিং ক্লাস থাকবে। বাহ, এটা তো খুব ভালো কথা। সুইমিং স্বাস্থ্যের জন্য খুব ভালো জিনিস, এতে বডি মাসেলস খুব স্ট্রং হয়ে যায়। কিন্তু চিঙ্কি খুব উদাস দাঁড়িয়েছিল, যেন ও সুইমিং ক্লাসের জন্য একদম উৎসাহিত নয়। কি হলো মা, তুই এত চুপচাপ কেন? তোর ভালো লাগছে না বুঝি? তোর জন্য তো সুইমিং কস্টিউম আনতে হবে। মা, গভীর জলে তো আমার ভয় করে। গভীর জলে যদি ডুবে যাই? কিছু একটা অজুহাত দাও না মা, আমি সুইমিং ক্লাস জয়েন করতে চাই না। ভয় কেন মা? ভয় একদম পাওয়া উচিত নয়। আর যদি ভয় লেগেই থাকে তাহলে ভয়কে তো কমাতে হবে, না হলে তুমি কখনো ভয় থেকে বেরোতে পারবে না। না মা, আমি সুইমিং করতে চাই না, যদি ডুবে যাই। মা এটা শুনে হাসতে লাগে। কিচ্ছু হবে না তোমার, তোমাকে শেখানোর জন্য সেখানে এক্সপার্ট থাকবে। আচ্ছা, এখন তৈরি হয়ে যাও, বাবা আসলে বাজার যাব আমরা সুইমিং কস্টিউম নিতে। কিছুক্ষণ পরে বাবা চলে আসে আর সবাই মিলে বাজার যায়। গাট্টু চিঙ্কি, তোমরা দুজন সেম কস্টিউম নিয়ে নাও, কমন কালার ব্ল্যাক। হ্যাঁ মা, আমারও ভালো লাগলো। মা, আমারও ভালো লেগেছে এই ড্রেসটা। এইভাবে দুজনে সুইমিং কস্টিউম নিয়ে আসে আর ঘরে পরে সেটা ট্রাইও করে নেয়। এদিকে শনিবার হয়ে যায় আর চিঙ্কি স্কুল না যাওয়ার জন্য বারবার বাহানা করতে লাগে। মা, আমার খুব মাথা ব্যথা করছে, আজকে ছুটি নিইনি। কোনো বাহানা চলবে না চিঙ্কি, স্কুল যাও আর নিজের ভয়ের সাথে লড়ো, দেখবে তুমি সব থেকে ভালো সুইমিং করবে। তখনই গাট্টু চিঙ্কির ওপর হাসতে লাগে। ভিটু, ভিটু, ভিটু। এরকম বলে না গাট্টু, ওকে সাহস দাও। আর যদি ও ভয় পায় তাহলে সারা জীবন ভয় পাবে। স্কুলে ওর খেয়াল রেখো, কিছুদিন প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। ওকে মা। দুজনে তারপর স্কুলে পৌঁছায়। রেগুলার ক্লাস শেষ হওয়ার পরই সব বাচ্চারা সুইমিং ক্লাসে পৌঁছে যায়। ওয়েলকাম ক্লাস। সব থেকে আগে আপনারা সবাই সুইমিং ড্রেস পরে আসুন, পেছনে ড্রেসিং রুম আছে। বান্টি, গাট্টু, গুড্ডি, চিঙ্কি সবাই সুইমিং স্যুট পরে চলে আসে। কি দারুণ কালার তোমার ড্রেসের চিঙ্কি। তোমার ড্রেসও খুব ভালো গুড্ডি। এরপর টিচার সবাইকে লাইনে দাঁড়াতে বলে। সুইমিং এর জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট হলো নিঃশ্বাসে কাবু করা। কারণ হলো আপনাদের যদি জলে বেশিক্ষণ থাকতে হয় তাহলে নিঃশ্বাস নিন, আর তার জন্য প্রাণায়াম করতে হবে, যেইটা যোগা ক্লাসে শেখানো হয়। আজকে আপনাদের সবাইকে সুইমিং পুলে যেতে হবে আর কিছুক্ষণ করে থাকতে হবে। তারপর অ্যাসিস্ট্যান্ট এসে বাচ্চাদের সুইম টায়ার পরতে শিখিয়ে দেয় আর এক এক করে বাচ্চারা জলে লাফ দিয়ে দেয়। কিন্তু চিঙ্কি ভয়ের চোটে সেখানেই দাঁড়িয়ে থেকে যায়। কি হলো মা, তুমি জলে যাচ্ছ না কেন? আমি ভয় পাচ্ছি টিচার। ভয় পেও না চিঙ্কি, কিচ্ছু হবে না। তুমি তো টায়ারও পরে আছো না, তুমি সাবধানে জলে যাও, আমার অ্যাসিস্ট্যান্ট আছে তোমাদের দেখার জন্যে। বাকি বাচ্চারাও চিঙ্কিকে বারবার ডাকতে লাগে।
চিঙ্কি ভয় পেও না, দেখো আমরা জলের ভেতরেই আছি। হ্যাঁ চিঙ্কি, ভয় পেও না, ভালো লাগবে তোমার। চিঙ্কি আয় না জলের ভেতর, দেখ আমায়। গাট্টু তখন জল থেকে বেরিয়ে আসে আর চিঙ্কির কাছে গিয়ে বলে, চিঙ্কি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, ভয় পেও না, শুধু চোখটাকে বন্ধ করে দাও। গাট্টু চিঙ্কির হাত ধরে ওকে জলের কাছে নিয়ে যায়। জল খুব ঠান্ডা। আস্তে আস্তে আমি তোমার হাত ছেড়ে দেব, ভয় পেও না, আর আস্তে আস্তে চোখটাকে খুলে দাও। আর চিঙ্কি যখন চোখ খোলে সবাই ওর জন্য তালি বাজাতে লাগে। চিঙ্কি চিঙ্কি চিঙ্কি। চিঙ্কিও খুব খুশি হয়ে যায়। টিচার বলে, দেখলে তো, আমি বলেছিলাম না ভয় পাওয়ার দরকার নেই। ভালো লাগছে তো তোমার? হ্যাঁ টিচার। আজকের জন্য শুধু এতটুকু। শুধু এইটা মনে রাখবে, নিঃশ্বাসের জন্য তোমাদের প্রাণায়াম করতে হবে। ওকে ওকে স্যার। টিচার। পুরো সপ্তাহ বাচ্চারা ইউটিউবে সাঁতারের ভিডিও দেখতে লাগে। এইবার তো চিঙ্কি বাকি বাচ্চাদের থেকে আগে জলে নেমে যায়, আর এটা দেখে সবাই খুশি হয়ে যায়। তখন টিচার বলে, আজকে আপনাদেরকে জলে লেংথ মারা আর কেরম করে হ্যান্ড মুভমেন্ট হয় আমি শেখাবো। ওকে টিচার। এখন সব বাচ্চাদের এই এন্ড থেকে সেই এন্ড যেতে হবে। চলো দেখি কে আগে যায়। আর সব বাচ্চারা চেষ্টা করতে লাগে। বা চিঙ্কি, তুমি তো খুব ভালো করছো। আর এইভাবে প্রতি শনিবার সুইমিং ক্লাস চলতে লাগে। আর চিঙ্কি বাকি বাচ্চাদের থেকে অনেক তাড়াতাড়ি সাঁতার কাটা শিখে ফেলে। তুমি নিজের ভয়কে কাবু করতে পেরেছো, আর তুমি সব থেকে ভালো করেছো। তাই স্কুলে ডিসিশন নিয়েছে সুইমিং কম্পিটিশনের জন্য তোমার নাম লেখা হোক। আর দ্বিতীয় হলো বান্টি। সব বাচ্চারা তালি বাজায়। মা, আমার নাম স্কুল লেভেল কম্পিটিশনে সিলেক্ট হয়েছে। দেখলে, বলেছিলাম না, তুমি সব থেকে ভালো সাঁতারু হবে আর নিজের ভয়ের ওপর জয় পাবে। তুমি জানো মা, প্রথম দিন তো চিঙ্কি জলে নামতে ভয় পাচ্ছিল। হ্যাঁ, সেটা আমাকে টিচার বলেছে, কিন্তু আজ দেখো ও সব থেকে আগে বিজয়ী। তাই জন্য সেই কাজ করো যেটাতে তুমি ভয় পাও, ভয় নিজের থেকে পালিয়ে যাবে। আর চিঙ্কি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। মা! গাট্টুর গোল্ড। নীরজ চোপড়া অলিম্পিকে গোল্ড মেডেল জিতলো, আর কোটি কোটি ভারতবাসীর বুকের ছাতি চওড়া হয়ে গেল। সারা দেশ জুড়ে জায়গায় জায়গায় পুরো সোশ্যাল মিডিয়ায় নীরজ চোপড়াকে নিয়েই চর্চা হচ্ছিল। গাট্টু চিঙ্কি ও তার মা বাবাও নীরজ চোপড়ার পারফরমেন্স লাইভ দেখেছিল। অলিম্পিকে ইন্ডিয়ার দারুণ খেলা দেখে গাট্টু চিঙ্কি ইন্সপায়ার হয়ে গেল। আমি হলাম নীরজ চোপড়া, আমি নীরজ চোপড়া, চলো মাঠে যাই, চলো উহু। গাট্টু চিঙ্কি মাঠে এসে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে শুরু করলো। তখনই একজন আঙ্কেল এসে বলল, প্রতিদিন শুধু ক্রিকেটই খেলবে নাকি? আরে আরো অনেক তো খেলা আছে, সেগুলো খেলে মেডেল নিয়ে আসার অনেক সুযোগ আছে। আর কি, আঙ্কেলের কথা শুনে বাচ্চারা নিজেদের খেলাই পরিবর্তন করে দিল। দৌড়ে গেট পর্যন্ত যেতে হবে, আর গেট ছুঁয়ে ফেরত আসতে হবে, আর যে প্রথম গেট ছুঁয়ে আসবে সে রেসের উইনার। 1 2 3 গো! সব বাচ্চারা বন্দুকের গুলির মতো দ্রুত ছুটতে আরম্ভ করলো এবং খুব জোরে গেটের দিকে দৌড়তে লাগলো। গাট্টু অনেক পিছনে ছিল। ও স্পিড বাড়ালো আর দৌড়তে দৌড়তে সবার আগে পৌঁছে গেল এবং গেটের খুব কাছে চলে এসেছিল। গাট্টু মনে মনে দারুণ মজা পেতে লাগলো। ও গেটটাকে ছুঁতেই যাচ্ছিল, তখনই কি করে হঠাৎ হরি আগে চলে এলো আর তীরের মতো গেট ছুঁয়ে বেরিয়ে গেল। গাট্টু শুধু দেখতেই থাকলো। গাট্টু গেট ছুঁলো আর হরির পিছনে ছুটতে লাগলো। ওর শুধু হরিকে হারানোর ছিল। হরি খুব জোরে দৌড়চ্ছিল, গাট্টুও নিজের স্পিড বাড়ালো। ঠিক তখনই হঠাৎ পা পিছলে গাট্টু পড়ে গেল। গাট্টু খুব জোরে জোরে কাঁদছিল। মা ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর খুব বকাবকি করছিল। কি দরকার ছিল মাঠে খেলাধুলা করার? হাজারবার বলেছি খেলাধুলা ছাড় আর পড়াশোনাতে মন দে। খেলাধুলা করবি তো হবি খারাপ, পড়াশোনা করবি তো হবি নবাব। ঠিক তখনই বাবা এলো আর মায়ের কথা শুনে বলল, ভুল কথা, পড়াশোনার সাথে সাথে খেলাধুলা করাটাও জরুরি। আমরা বাচ্চাদের ওপর শুধু পড়াশোনার বোঝা চাপিয়ে যাই, আবার অলিম্পিকে মেডেলও চাই।
মেডেল চাইতো বাচ্চাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলতেও দেওয়া উচিত। বাবার এই কথা শুনে গট্টু কাঁদতে কাঁদতে বাবার কাছে এসে বলল, পাপা, আমি খুব জোরে দৌড়াই। যদি পড়ে না যেতাম তাহলে আজকে আমি জিততাম। চিন্তা করো না গট্টু, প্র্যাকটিস করলে পারফেকশন আসবে। কাল থেকে সকালে মাঠে আমরা প্র্যাকটিস করব, তোমার বন্ধুদেরকেও ডেকে নেবে। এটা শুনে গট্টু চিংকি দারুণ মজা পেল। তাহলে তো মেডেল আমরাই জিতবো। আর কি, দ্বিতীয় দিন বাবা সবাইকে মাঠে এক জায়গায় করলো আর রেস শুরু হলো। 1 2 3 গো! বাচ্চারা দৌড়তে শুরু করলো। বাবা দেখলো কি গট্টু সবার পিছনে আসে আর হরি সবার আগে। গেট ছুঁয়ে বাচ্চারা ফেরত এলো। ওয়েল ডান হরি। গট্টু, তোমার কি হয়েছিল? বাবা, কালকে চোট লেগেছিল না হাঁটুতে, তাই জন্য কাল দেখবে আমি পাক্কা জিতবো। দ্বিতীয় দিনও সকাল সকাল রেস শুরু হয়ে গেল। তো বাবা দেখলো যে গট্টু 2 নম্বরে আছে আর হরি 1 নম্বরে। সাবাস হরি, কিপ ইট আপ। বাচ্চারা, এনার্জি কোথায়? পুরো ঘুম হয়নি নাকি? বাবা, আমারটা কেমন ছিল? তোমার কাছে গতি আছে কিন্তু শক্তি নেই, তাই তুমি পেছনে পড়ে যাচ্ছ। দেখলি, আমি এটাই বলছিলাম, আর তুই আমাকে হারাতে চাইছিলি। এইভাবে রোজ সকালে বাচ্চারা মাঠে প্র্যাকটিস করতে লাগলো। একদিন সকালে সোসাইটির সেক্রেটারি বাবু বাচ্চাদের এই রেস দেখলো। সাবাস বাচ্চারা, কিপ ইট আপ। আমরা একটা কাজ করি, টপ 3 তে কে আছে? হরি, গুড্ডি আর গট্টু। আচ্ছা, 2 সপ্তাহ পর পুরো সোসাইটির সামনে 3 জনের রেস করা হোক, আর যে জিতবে তাকে সোসাইটির পক্ষ থেকে একটা মেডেল দেওয়া হবে। সাথে সাথে অন্য প্রতিযোগিতাও থাকবে, যেমন সুইমিং, ব্যাডমিন্টন ইত্যাদি। সেক্রেটারি বাবুর কথা শুনে সব বাচ্চারা দারুণ খুশি হয়ে গেল। এ তো ভালো কথা। শোনো বাচ্চারা, এখন থেকে দ্বিগুণ তৈরি হতে হবে। একদিন বাবা দেখলো যে গট্টু মোবাইলে গেম খেলতে খেলতে কিছু খাচ্ছিল। গট্টু, খাবার সময় শুধুমাত্র খাবারের দিকেই মন দাও। খাবারে ঠিক করে মন না দিলে খাবার হজম হবে না। তুমি খুবই দুর্বল। শক্তি বাড়াতে চাইলে খাওয়া দাওয়া আর ঘুমানোর উপরে ফোকাস করো। কাল অনেক রাত পর্যন্ত তুমি মোবাইল দেখছিলে। মেডেল মোবাইলে নয়, মাঠে পাওয়া যায়। একদিন গট্টু হরির সঙ্গে দেখা করতে গেল। তো সে দেখলো যে হরি টিভি দেখতে দেখতে খাবার খাচ্ছিল। গট্টু ওকে বোঝালো। শুনে হরি বলল, আমাকে শেখাতে আসিস না, আমি এক্সট্রা প্র্যাকটিস করি। চোখ বন্ধ করে দৌড়লেও আমি প্রথম হব। গট্টুও রোজ সকালে উঠে প্র্যাকটিস করত। তারপর সময় খাবার খেয়ে স্কুল যেত, আর স্কুল থেকে ফিরে এসেই হোমওয়ার্ক করে খাবার খেয়ে শুয়ে পড়ত। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেল, আর সোসাইটির স্পোর্টস কম্পিটিশন শুরু হয়ে গেল। সোসাইটির সব বাচ্চারা নাম দিয়েছিল। প্রথমে ব্যাডমিন্টন আর সুইমিং কম্পিটিশন হলো। চিংকি সুইমিং এ প্রথম হলো। সব কম্পিটিশন হয়ে গেলে সেই সময় এলো যেটার জন্য গট্টু আর হরি অপেক্ষা করছিল। যেমন আমি আপনাদের বলেছিলাম, হরি, গুড্ডি আর গট্টু প্রথম 3-এ আছে। দেখা যাক 3 জনের মধ্যে কে গোল্ড পায়। অন ইওর মার্ক, 3 2 এন্ড গো! গট্টু, হরি আর গুড্ডি একসাথে ছুটতে শুরু করলো। হরি খুব জোরে দৌড়চ্ছিল। গট্টু 3 নম্বরে ছিল। হ্যারি, 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 গট্টু, গট্টু, গট্টু। পুরো সোসাইটি দম বন্ধ করে দেখছিল। বাচ্চারা সমস্ত শক্তি দিয়ে দৌড়চ্ছিল। কিছুক্ষণ পরেই গট্টু গুড্ডিকে পিছনে ফেলে দিল, আর হরির সমান সমান চলে এলো। হরি খুব জোরে দৌড়চ্ছিল। গট্টু স্পিড বাড়িয়ে দিল, কিন্তু তবু হরি আগে চলে গেল। হরি প্রচন্ড জোরে দৌড়চ্ছিল। হঠাৎ করে কি হলো জানি না, হরির স্পিড কমে গেল, আর গট্টু ঝট করে হরির আগে চলে গেল আর রিবন কেটে ফেললো। গট্টু রেস জিতে গেছিল। দেখলেন আপনারা, রেসের উইনার গট্টু। আর কি, সবাই গট্টুকে মাথায় তুলে নাচতে লাগলো। হরি গট্টুর কাছে এসে বলল, কংগ্রাচুলেশনস। সরি ভাই, আমি ওভার কনফিডেন্স হয়ে গেছিলাম। আজ বুঝতে পারছি ওভার কনফিডেন্স হলে কত বিপদ হয়। আর গট্টু, দারুণ করলি ভাই, কি শক্তি বাড়িয়েছিস তুই। সমারোহতে সেক্রেটারি বাবু গট্টুকে গোল্ড মেডেল পড়ালেন, আর গট্টুকে নিজের কথা বলারও সুযোগ দেয়া হলো। তখন গট্টু বলল, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা তো সবে শুরু, এরকম আরো অনেক মেডেল আসবে। ব্যাস, সবার কাছে একটাই অনুরোধ, বাচ্চাদের মোবাইলের অভ্যাস হয়ে যায় তো আপনারা কিচ্ছু বলেন না, কিন্তু যদি তাদের মাঠে যাওয়া অভ্যাস হয় তাহলে আপনারা রেগে যান। এটা একদম ঠিক নয়। প্লিজ, মেডেলও পাওয়া যাবে আর বাচ্চারা ফিটও থাকবে।
এই জন্য ভাবনা বদলাও। মানছি লেখাপড়া করলে হবে নবাব, কিন্তু খেলাধুলা করলে তাহলেও এগিয়েই যাব না জানাব। গাট্টুর এই কথা শুনে অনেক হাততালি পড়ল, আর সবাই গাট্টুর এই নতুন চিন্তাকে স্বীকার করে নিল। চিঙ্কির ড্রয়িং ক্লাস। গাট্টু আর চিঙ্কি ধীরে ধীরে বড় হচ্ছে, তো ওদের সাবজেক্টসও বাড়ছিল। এই জন্য স্কুলে ওদের দুজনের যা এতদিন অপশনাল ছিল তা কম্পালসারি হয়ে যায়। তার নাম ছিল ড্রয়িং। চিঙ্কি ড্রয়িং করতে খুব ভালোবাসতো, কিন্তু যখনই ড্রয়িং এর কথা মনে পড়তো ও খুব টেন্স হয়ে যেত, কারণ ওর ড্রয়িং অত ভালো ছিল না, আর এর কারণে ও অনেক বকাও খায় একবার। কিছুদিন আগে স্যার ক্লাসে ড্রয়িং পড়াচ্ছিলেন। চলো বাচ্চারা, আজকে আমরা শিখবো ময়ূরের ছবি কি করে বানানো যায়। সব বাচ্চারা মন দিয়ে স্যারকে দেখছিল, সবার নজর স্যারের দিকেই ছিল, কিন্তু চিঙ্কির তখন আঁকার দিকে মন ছিল। আর হঠাৎ স্যারের আওয়াজ আসে, তো ড্রয়িং কে বানাবে? এখানে ব্ল্যাকবোর্ডে চিঙ্কি তুমি এসো। চিঙ্কি তো স্যারের কথা শোনেইনি, তো কিভাবে ড্রয়িং করত? ও নিজের ভুল স্বীকার করে আর স্যারকে বলে, স্যার আপনি যখন শেখাচ্ছিলেন আমি অন্য ড্রয়িং বানাচ্ছিলাম, আমি তাই শুনিনি। তারপর আর কি, স্যার চিঙ্কিকে খুব বকে। তখন চিঙ্কি সিদ্ধান্ত নেয় যে ও ময়ূরের পেন্টিং করেই ছাড়বে। এমনিতেই চিঙ্কি আঁকতে খুব ভালোবাসতো, ওকে শুধু আরো শিখতে হতো। গাট্টু চিঙ্কি বাড়ি ফিরে আসে, আর গাট্টু খুব জোরে জোরে হাসতে লাগে, আর চিঙ্কি উদাস হয়ে যায়। তখনই মা চলে আসে। বাচ্চারা মজা করো না। মা, গাট্টু আমাকে জ্বালাচ্ছে আমার আঁকা নিয়ে। কেন গাট্টু, এরকম করতে নেই। এই পিকক বানাতে পারিনি। চিঙ্কি মা, চিন্তা করো না, আমার কাছে আইডিয়া আছে। তোমাকে রেনবো ড্রয়িং ক্লাসে ভর্তি করিয়ে দেব। আর চিন্তা করো না। এই জন্যই চিঙ্কির মুখ উদাস ছিল। কিন্তু মা যেই ড্রয়িং ক্লাসের ব্যাপারে বলল, চিঙ্কি খুশি হয়ে গেল। মা এটা দেখে নিয়েছিল। এরপর গাট্টু আর চিঙ্কির ড্রয়িং ক্লাসে অ্যাডমিশন হয়ে যায়। ক্লাসের নাম ছিল রেনবো ড্রয়িং ক্লাস। ক্লাসে পৌঁছে সব বাচ্চা খুব এক্সাইটেড ছিল, কারণ আজকে থেকে ওদের ড্রয়িং ক্লাস শুরু হচ্ছিল। সবার মুখে হাসি ছিল, আর সবাই নিজের আনা জিনিস দেখাচ্ছিল। দেখো দেখো, আমি ওয়াটার কালার এনেছি। তোর কাছে কি কালার আছে রে গাট্টু? আমার কাছে আছে পেন্সিল কালার। দেখো কতগুলো কালার। আমি তো ওয়্যাক্স কালার নিয়ে এসেছি। আমার তো পেন্টিং এ রং করতে খুব ভালো লাগে। সব বন্ধুরা একে অপরকে কালার দেখাচ্ছিল আর নিজেদের প্ল্যান বলছিল। ভূষণ ওয়াটার কালার এনেছিল, আর ও ব্যাগ থেকে ব্রাশও বের করে আর পুরো ক্লাসকে দেখাতে লাগে। ঘন্টাড়া, এইটা হলো আমার অস্ত্র, যেটা দিয়ে আমি আলাদা আলাদা ধরনের ছবি বানাবো। আর তারপরই গাট্টু ওই ব্রাশটা হাতে নেয় আর বলে, এইটা তো খুব ভালো ব্রাশ ভূষণ। আমিও এই ব্রাশ দিয়ে সুন্দর সুন্দর ড্রয়িং বানাবো। সবাই খুব এনজয় করছিল, কিন্তু চিঙ্কি যে খুব লাফাঝাপি করত আজও শান্ত বসেছিল। তো গাট্টু জিজ্ঞেস করলো, চিঙ্কি তুমি কোন ড্রয়িং বানাবে? চিঙ্কি কিছুই জবাব দিল না। মনে হয় চিঙ্কি ড্রয়িং বানাতেই ভুলে গেছে। ক্লাসে সবাই জোরে জোরে হাসতে লাগে, আর তখনই ক্লাসে ড্রয়িং টিচার চলে আসে। রেনবো ক্লাসের এই টিচার ড্রয়িং শেখাতে খুবই ফেমাস ছিল। এসেই উনি সব বাচ্চাদের সাথে কথা বলা শুরু করে। হ্যালো বাচ্চা পার্টি, কেমন আছো তুমি? আজ থেকে তোমাদের ড্রয়িং টিচার আমি, ঠিক আছে? আমি যেমন করে সে তোমাদেরকে নাম বললাম, তোমরাও নিজেদের নামগুলো আমাকে বলো, আর তার সঙ্গে আমাকে এইটা বলবে যে আপনার কোন ড্রয়িং করতে ভালো লাগে। এক এক করে সব বাচ্চা নিজের নাম বলছিল, আর তার সাথে ওরা কোন পেন্টিংটা আঁকবে তাও বলছিল। গাট্টু বলল, আমি তো আলাদিনের দ্বীপ বানাবো। এরপর ভূষণ বলল, আমার জলে ভেসে থাকা জাহাজের ড্রয়িং বানানোর আছে। সবাই আলাদা আলাদা জিনিস বলল, কিন্তু যে চিঙ্কির সময় এলো তখনও চুপ ছিল। তো স্যার বলল, বলো চিঙ্কি, তোমার কোন ড্রয়িং করতে ভালো লাগে? আরে আরে ভয় পেও না, তুমি আমাদেরকে বন্ধু ভাবো। স্যার
আমি আঁকতে খুব ভালোবাসি, কিন্তু ভালোভাবে পারি না আঁকতে। তাই ভয় পাই আমি, যাতে আমি খারাপ ড্রয়িং না বানাই। এতে ভয় পাওয়ার কি আছে চিঙ্কি, আমি তোমাকে ভালো ড্রয়িং শেখাবো। আসল কথা এটা ছিল যে স্যার মায়ের কাছ থেকে জানতে পেরেছিল যে চিঙ্কি সব সাবজেক্টে খুব ভালো ছিল, আরও ড্রয়িং করতেও ভালোবাসে, শুধু আরও একটু ভালো করতে হবে ওকে। তো স্যার চিঙ্কিকে ক্লাসের পরে বলে, চিঙ্কি মা, এইখানে এসো। হ্যাঁ স্যার। চিঙ্কি, আমি শুনেছি নাকি তুমি সব সাবজেক্টে খুবই ভালো, তাই না? কিন্তু ড্রয়িং করা খুব কষ্ট মনে হয়। তোমার ড্রয়িং ভালো লাগে তো? হ্যাঁ। দেখো, কোনো সাবজেক্ট হার্ড হয় না, আর যেটা আমাদের ভালো লাগে সেটা তো একদমই হার্ড হবে না। আমরা যদি মন দিয়ে কাজ করব, মন দিয়ে পড়ব, তাহলে সব জিনিস সরল হয়ে যায়। তেমনই তোমার জন্য ড্রয়িং। তুমি এক কাজ করো, কাল তুমি যেমন পারো তেমন একটা ড্রয়িং বের করে আনবে। ক্লাসের পর যখন গাট্টু চিঙ্কি বাড়ি ফেরে, তো মা জিজ্ঞেস করে, গাট্টু চিঙ্কি, কেমন ছিল তোমাদের ড্রয়িং ক্লাস? আমরা সবাই আলাদা কালার নিয়ে গেছিলাম, কিন্তু ভূষণ শুধু ব্রাশ নিয়ে এসেছিল আর আমাদের হোমওয়ার্কে ড্রয়িং করতে বলেছে। তুমি বলো চিঙ্কি। হ্যাঁ মা, খুব মজা হয়েছে, আর স্যারও খুব ভালো, উনি ভালো করে বোঝালেন আমায়। এখন চিঙ্কির মুখে আগের মতো উদাসী বা দুঃখ ছিল না, এখন সেও খুব এক্সাইটেড ছিল। মাও বুঝতে পারলো যে চিঙ্কির মনে যে ড্রয়িংকে নিয়ে ভয় ছিল সেটা চলে গেছে। পরে গাট্টু আর চিঙ্কি মিলে নিজেদের ড্রয়িং করে, আর পরের দিন সেটা ক্লাসে নিয়ে যায়। তো স্যার সবাইকে ওদের ড্রয়িং দেখায়। সব বাচ্চারা গাট্টু চিঙ্কির জন্য তালি বাজাবে। স্যারের বলতেই পুরো ক্লাসে তালির আওয়াজ শুনতে পাওয়া যায়। গাট্টু তো সুন্দর ড্রয়িং বানাতেই পারে, কিন্তু চিঙ্কি যে গতকাল অবধি ভয় পেত, সেও খুব সুন্দর ড্রয়িং বানিয়েছে। সেই দিনের পর থেকে চিঙ্কির আর ড্রয়িং এর প্রতি কোনো ভয় থাকে না। এতদিন ড্রয়িংকে যে কঠিন মনে হতো, আজ তার সহজ মনে হতে লাগলো। ভেরি গুড চিঙ্কি, এমন আলাদা আলাদা ড্রয়িং বানাতেই থেকো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, আপনার জন্য এখন আমি ভালো ড্রয়িং করতে পারি। এরপর স্কুলে যখন ড্রয়িং এর এক্সাম হয়, সেখানে চিঙ্কি ড্রয়িং এ খুব ভালো নম্বর পায়, আর সব থেকে বেশি নাম্বার পায়। এইভাবে রেনবো ড্রয়িং ক্লাস চিঙ্কির ড্রয়িং আরো ভালো করে দেয়। তারপর থেকে চিঙ্কি আরো অনেক ড্রয়িং করে। ক্লাস মনিটর। গাট্টু আর চিঙ্কির ইউনিট টেস্ট শেষ হয়ে গিয়েছিল, আর এখন নতুন সেমেস্টার শুরু হচ্ছিল। সব বাচ্চারা খুব এক্সাইটেড ছিল। চিঙ্কি, ফাইনালি এক্সাম শেষ হয়ে গেল, এখন কিছুদিন রিল্যাক্স করব। কোথায় রিল্যাক্স করব গাট্টু? নতুন সেমেস্টারে নতুন পড়াশোনাও তো শুরু হবে। হ্যাঁ চিঙ্কি, তুমি তো ঠিক বলছো, আমি তো প্রত্যেকদিন শুধু আর্ট ক্লাসেরই অপেক্ষা করি। তখনই ক্লাসে গাট্টু চিঙ্কির ক্লাস টিচার এসে যায়। সব বাচ্চারা শান্ত হয়ে যায়। বাচ্চারা, তোমাদের এক্সামস কেমন হলো? খুব ভালো মিস। গুড, ভেরি গুড। তাহলে বাচ্চারা, এরই সাথে তোমাদের নতুন সেমেস্টার স্টার্ট হচ্ছে, আর আমি ক্লাসে নতুন মনিটর চুজ করব, আর তোমাদের নতুন মনিটরের নাম আমি তোমাদেরকে লাস্ট পিরিয়ডে জানাবো, ওকে? সব বাচ্চারা নিজেদের মধ্যে নতুন মনিটর কে হবে এই নিয়ে কথা বলতে শুরু করে। তখন টিচার সবাইকে শান্ত হতে বলে। আরে চিঙ্কি, আমি তো লাস্ট পিরিয়ডের জন্য খুব এক্সাইটেড। কে জানে আমাদের ক্লাসের মনিটর কে হবে, তাই না? হ্যাঁ গাট্টু, আমাদের মধ্যে কেউ নতুন মনিটর হয়ে যাবে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, এসব এখন ছাড়ো, চলো তোমরা নিজেদের সোশ্যাল সায়েন্সের হোমওয়ার্ক বার করো। নেক্সট পিরিয়ড সোশ্যাল সায়েন্সের। তখনই ওখানে সোশ্যাল সায়েন্সের টিচার এসে যায়, আর ক্লাস শুরু হয়ে যায়। তখনই ক্লাস হয়ে যাওয়ার পরে শেষ ক্লাসে টিচার নতুন মনিটরের নাম অ্যানাউন্স করতে আসে। বাচ্চারা, তোমাদের সবার নতুন মনিটরের নাম হচ্ছে গাট্টু। সব বাচ্চারা ক্ল্যাপ করতে শুরু করে দেয়। গাট্টুর খুশির তো সীমানাই ছিল না। আরে বাহ গাট্টু, নতুন মনিটর তুমি। কংগ্রাচুলেশনস গাট্টু, থ্যাংক ইউ অল অফ ইউ। আমি তো বিশ্বাস করতে পারছি না। গাট্টু, এখন ক্লাস মনিটরের সব ডিউটি তোমাকেই করতে হবে, আর যখন কোনো টিচার ক্লাসে হবে না, তখন তোমাকে ক্লাস শান্তও রাখতে হবে। কিন্তু গাট্টু এত খুশি ছিল
যে ম্যামের এইসব কথায় মন ছিল না। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে, লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। বাড়ি গিয়ে ডিনার করার সময় গাট্টু মা বাবাকে এই সুখবরটা শোনায়। আরে বা গট্টু, কংগ্রাচুলেশন! আমার সময়তে আমিও মনিটর হতাম। থ্যাংক ইউ বাবা, এখন তো স্কুলে খুব মজা হবে। গাট্টু নিজের ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ে। পরের দিন স্কুলে, বাচ্চারা আজকে তোমাদের ম্যাথস টিচার অ্যাবসেন্ট, তাই তোমাদের থার্ড পিরিয়ড ফ্রি থাকবে। সেই সময় ক্লাস মনিটর ক্লাসকে শান্ত রাখতে কাজ করবে। ওকে গাট্টু? ওকে ম্যাম। যেই থার্ড পিরিয়ড হয়, গাট্টু ক্লাসের সামনে একটা চক নিয়ে দাঁড়িয়ে পড়ে। কেউ চেঁচামেচি করবে না, যে চেঁচামেচি করবে ওর নাম আমি বোর্ডে লিখে দেব। কিছুক্ষণ পরে গাট্টু নিজের বেস্ট ফ্রেন্ড বান্টিকে গুড্ডির সাথে কথা বলতে দেখে নেয়। আরে বান্টি, কথা বলছো কেন? আমি এক্ষুনি তোমার নাম বোর্ডে লিখছি। গাট্টু, তুমি নিজের বেস্ট ফ্রেন্ডের নাম লিখবে? যদি তুমি এমনটা করলে তাহলে আমার খুব খারাপ লাগবে। গাট্টু চিন্তায় পড়ে যায়। কিছু ভাবার পরে বান্টির নাম লেখে না, কিন্তু গুড্ডির নাম লিখে দেয়। এইটা দেখে গুড্ডির খুব রাগ হয়। এটাই না, গাট্টু নিজের বন্ধুদের সাথে নিজেই কথা বলতে শুরু করে। হল্লা শুনে ক্লাস টিচার ওদের ক্লাসে চলে আসে। আরে, ক্লাসে এত হল্লা কেন? আর গাট্টু, তুমি ক্লাসকে শান্ত করনি? ম্যাম, আমি সবার নাম লিখেছিলাম, কিন্তু ওইটা... এর আগে গাট্টু কিছু বলতো, তখন গুড্ডি দাঁড়িয়ে ম্যামকে বলে, ম্যাম, গাট্টু নিজের বেস্ট ফ্রেন্ড বান্টির নাম লেখেনি, কিন্তু বাকি সবার লিখেছে, আর ও নিজেও ক্লাসে সবার সাথে কথা বলছে। সব বাচ্চারা গুড্ডির হ্যাঁতে হ্যাঁ মেলায়। এইটা শুনে ম্যামের খুব রাগ হয়, আর ও গাট্টুকে বকতে শুরু করে। গাট্টু, আমি তোমাকে মনিটর এই জন্য বানিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম তুমি একটা রেসপন্সিবল বাচ্চা, কিন্তু তুমি এমন দুরন্তপনা করে আমাকে ভুল প্রুভ করেছো। এখন তুমি আর ক্লাস মনিটর না, আর কাল আমি নতুন মনিটর সিলেক্ট করব। এই কথায় গাট্টুর খুব খারাপ লাগে। ও সারাদিন কাউকে কিচ্ছু বলে না। আজ ছুটির পরেও গাট্টু কাউকে কিছু না বলে বাড়ি গিয়ে চুপচাপ নিজের রুমে চলে যায়। এটা দেখে মা একটু হয়রান হয়, এই গাট্টুর আবার কি হলো? চিঙ্কি মাকে সবকিছু জানায়। মা সব কথা শুনে গাট্টুর জন্য খাবার নিয়ে ওর রুমে চলে যায়। গাট্টু, যখন থেকে স্কুল থেকে এসেছো নিজের রুমেই বন্ধ আছো, নাও কিছু খেয়ে না। গাট্টু চুপ করে বসেছিল, তখনই ও মার গলা জড়িয়ে ফেলে, আরও কান্না পেয়ে যায়। মা, ম্যাম আমাকে সবার সামনে বকলো, তাই আমার ভালো লাগছে না। আরে গাট্টু, বাবা, ইটস ওকে, কোনো ব্যাপার না। মা গাট্টুকে বোঝাতে শুরু করে, গাট্টু, ম্যাম তোমাকে ওই রেসপন্সিবিলিটিটা এই জন্যে দিয়েছিল কারণ ওনার মনে হয়েছিল তুমি বাকি বাচ্চাদের থেকে অনেক রেসপন্সিবল, কিন্তু তুমি যখন দুষ্টুমি করলে আর নিজের বেস্ট ফ্রেন্ডের নাম বোর্ডে লেখোনি, তখন তুমি নিজের রেসপন্সিবিলিটি তো করলে না, আর ম্যামের ট্রাস্ট ভাঙলে। তাই তোমার এখন নিজের ভুল অ্যাকসেপ্ট করে ম্যামের কাছে সরি বলা উচিত, আর ওনার কাছ থেকে আর একটা চান্স চাওয়া উচিত। এর সাথে সাথে তুমি ম্যামকে প্রমিস করবে যে এরকম আবার হবে না। গাট্টু মার কথা মন দিয়ে শোনে, আরও নিজের ভুল স্বীকার করে। মা, আমি বুঝে গেছি, কাল সকালে প্রথমে গিয়ে আমি ম্যামকে সরি বলবো আর ওনার থেকে সেকেন্ড চান্স চাইবো। ভেরি গুড, চলো এখন নিজের খাবারটা খাও। পরের দিন সকালে গাট্টু ম্যামের কাছে যায়। ম্যাম, কালকের জন্য আমি সরি চাইছি। ম্যাম প্লিজ আমাকে একটা সেকেন্ড চান্স দিন, আমি আর এমন ভুল করব না, আই প্রমিস। গাট্টুকে সরি বলতে দেখে ম্যামের খুব ভালো লাগে আর ওকে ক্ষমা করে দেয়। ইটস ওকে গাট্টু, ঠিক আছে, আমি তোমাকে সেকেন্ড চান্স দিচ্ছি। তুমি ক্লাসের মনিটর, কিন্তু তোমাকে নিজের ডিউটিস ভালোভাবে করতে হবে। ওকে ম্যাম। এইবার গাট্টু নিজের ডিউটিস একদম ভালোভাবে করে, আর সবাই ক্লাসের মনিটর থেকে খুব খুশি হয়ে যায়। মা বানালো ইডলি আর দোসা। আজ মা বাবা অনেকক্ষণের জন্য ঘুরতে বেরিয়েছে, আর গাট্টু চিঙ্কি স্কুল থেকে আসার পরে পাশের বাড়ি কাকিমার ঘরে লাঞ্চ করতে যায়। চিঙ্কি, খুব খিদে পাচ্ছে, আন্টি কে জানে কি বানিয়েছে লাঞ্চে। হ্যাঁ রে গাট্টু, মা তো রোজ টেস্টি টেস্টি খাবার বানায়, আজ প্রথমবার অন্যের বাড়িতে খেতে যাচ্ছি।
গাট্টু চিংকি এভাবেই কথা বলতে বলতে পাশের বাড়ির কাকিমার ঘরে পৌঁছে যায় আর কলিং বেল দাবায়। এসো এসো গাট্টু চিংকি, তোমাদেরই তো অপেক্ষা করছিলাম আমি। আজ আমি তোমাদের জন্য ইডলি আর ডোসা বানিয়েছি। ওয়াও আন্টি, আমার তো ইডলি খুব পছন্দ। আর আমার ডোসা। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি এসো, হাত পা ধুয়ে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। গাট্টু আর চিংকি ইডলি ডোসা খেয়ে খুব খুশি হয়ে যায়। আন্টি, এত টেস্টি ইডলি তো আমার মাও আজ অব্দি বানায়নি। আর আন্টি, এই ডোসাটাও তো দারুণ। এটা তো বেশ দারুণ, তোমাদের এই খাবার পছন্দ হয়েছে তাহলে? নাও, আরো নাও, মন ভরে খাও। গাট্টু চিংকি মন ভরে ইডলি আর ডোসা খায় আর আন্টিকে থ্যাংক ইউ বলে নিজের ঘরে চলে যায়। মা, তুমি জানো আজ আন্টি ইডলি ডোসা বানিয়েছিল। আর মা, জানো কি টেস্টি খাবার বানিয়েছিলেন। সত্যিতে খুব মজা হলো। আরে বাচ্চারা, এটা তো দারুণ খবর যে তোদের খাবার পছন্দ হয়েছে। তো বাচ্চারা পেট ভরে খেয়েছো তো? আর নয়তো কি, গাট্টু তো 5টা ইডলি খেয়েছে। চিংকির কথা শুনে সবাই হেসে ফেলে। আর পরের দিন গাট্টু চিংকি উঠে দেখে যে মা ও ব্রেকফাস্টে ইডলি আর ডোসা বানিয়েছে। আরে এ কি মা, তুমি আমাদের জন্য ইডলি ডোসা বানিয়েছো? আর না তো কি, কালকে কাকিমার হাতের ইডলি ডোসা এত পছন্দ হয়েছে, আমার মনে হলো আজকেও আমি বানাই। ওয়াও মা, এটা তো দারুণ করলে তুমি। আচ্ছা, এবার তোরা তাড়াতাড়ি ব্রাশ করে নে, আমি ব্রেকফাস্ট সার্ভ করে দিচ্ছি। তারপর গাট্টু আর চিংকি ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করে। কিন্তু মায়ের ইডলি ডোসায় সেই স্বাদ ছিল না যেটা কাকিমার হাতে ছিল। কিন্তু তারা মাকে উদাস করতে চায়নি। ওয়াও, খুব টেস্টি হয়েছে তোমার ইডলি। হ্যাঁ মা, ডোসাও তো বেশ ভালো হয়েছে। কিন্তু মা গাট্টু চিংকিকে দেখে স্পষ্ট বুঝতে পারে আর বুঝতে পারে যে গাট্টু চিংকির সেই খাবার পছন্দ হয়নি। কিন্তু ওরা সত্যি বলছে না। আচ্ছা বাচ্চারা, এবার যাও, তোমরা স্কুলের জন্য রেডি হয়ে নাও। তারপর মা ভাবতে বসে যে তার রেসিপিতে এমন কি কম থাকলো যে কাকিমার মতো ভালো হলো না। অনেক ভাবনার পর তিনি কাকিমার ঘরে যান। হ্যালো গাট্টু চিংকির মা, আসুন আসুন। আজ আমি আপনার ঘরে খুব প্রয়োজনে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনার কাছে আপনার ইডলি ডোসার রেসিপিটা চাই। জবের থেকে আপনার হাতে ইডলি ডোসা খেয়েছি, সেদিন থেকে তো সেই খাবারের প্রশংসাই করে যাচ্ছে ওরা। আসলে আমিও ইডলি ডোসা বানিয়েছিলাম, কিন্তু তাদের অতটা পছন্দ হয়নি। ওহো, আসল ব্যাপারটা হলো আমি আমার ইডলি ডোসায় স্পেশাল কিছু মশলা দিই তার জন্য। আসুন, আমি আপনাকে দেখিয়ে দিই। তারপর আন্টি নিজের স্টাইলে মাকে ইডলি ডোসা বানানো শিখিয়ে দেয়। তারপর মা ঘরে ফিরে আসে। আরে মা, তুমি কোথায় গেছিলে? কোথাও না, কিন্তু তোমাদের জন্য সারপ্রাইজ আছে, যেটা শুধু সকালে পাবে। ওয়াও মা, আমার সারপ্রাইজেস দারুণ লাগে। আচ্ছা, তাহলে সকালের জন্য অপেক্ষা করো। তারপর সবাই শুয়ে পড়ে আর সকালবেলায় মা কাকিমার বলে দেওয়া রেসিপি অনুযায়ী আবার ইডলি ডোসা বানায়। আর কিছুক্ষণের মধ্যেই পুরো ঘরে ইডলি ডোসার গন্ধ ছড়িয়ে যায়। আরে বাহ মা, এই দারুণ গন্ধটা কিসের গো? চিংকি, আমার এই সুগন্ধ কেমন একটা চেনা চেনা লাগছে। আরে হ্যাঁ গাট্টু, তাই তো। আচ্ছা আচ্ছা, আজকে আমি আবার ইডলি ডোসা বানিয়েছি, কিন্তু আজকে আমি কাকিমাকে জিজ্ঞেস করে তার রেসিপি অনুযায়ী আবার বানিয়েছি। এসো একবার টেস্ট করে বলো আমায়। এটা শুনে গাট্টু চিংকি এক্সাইটেড হয়ে যায় আর ইডলি ডোসা খায়। আরে বাও মা, আন্টির থেকে বেশি ভালো বানিয়েছেন। সত্যি মা, দারুণ হয়েছে। গাট্টুর নতুন সাইকেল। সব বাচ্চারই ছোটবেলায় একটা কমন স্বপ্ন থাকে যে তার কাছেও তার নিজের সাইকেল থাকবে। গাট্টু সাইকেল চালাচ্ছিল। পুরো সোসাইটিতে শুধুমাত্র তার কাছেই সাইকেল ছিল। হারি, গুড্ডু আর চিংকি সবাই তার দিকে ঈর্ষার দৃষ্টিতে তাকিয়েছিল। পুরো সোসাইটিতে শুধু ওর কাছেই সাইকেল আছে তো, তাই ওর এত অহংকার। গাট্টু দাঁড়াও, এক রাউন্ড আমাকেও চালাতে দাও। কিন্তু গাট্টু নিজের সাইকেল কাউকে কেন দেবে? সব বাচ্চারা গাট্টুর পেছন পেছন দৌড়াতে শুরু করলো। আর গাট্টুর খুব মজা লাগছিল। সে তাড়াতাড়ি প্যাডেল করে সাইকেল চালাচ্ছিল আর বাকি বাচ্চারা তার পেছন পেছন দৌড়াচ্ছিল। গাট্টু
প্লিজ প্রমিস শুধু এক রাউন্ড। গাট্টু হাড়ির দিকে তাকিয়ে মুখ ভ্যাংচাচ্ছিল। তখনই সে ওয়াচম্যান আঙ্কেলকে সামনে হাঁটতে দেখে। গাট্টু জোরে জোরে সাইকেলের বেল বাজাতে শুরু করে আর সাইকেলের স্পিডও কমে যায়। যেই বাচ্চারা পেছনে দৌড়াচ্ছিল তারা গাট্টুর সাইকেল প্রায় ধরে ফেলেছিল। আঙ্কেল সরে যান, আঙ্কেল। সাইকেলের বেলের আওয়াজ বেড়েই চলে। হঠাৎ গাট্টুর ঘুম ভেঙে যায়। গাট্টু বিছানার ওপর উঠে বসে। ও শিট, স্বপ্ন ছিল। আরে কিন্তু সাইকেলের বেলের আওয়াজ এখন আমার কানে কেন বাজছে? একটানা সাইকেলের বেলের আওয়াজ শোনা যাচ্ছিল। এটা গাট্টুর স্বপ্ন থেকে নয়, বাইরে থেকে আসছিল। গাট্টু গ্যালারির দিকে দৌড়ালো। ও নিচে তাকাতেই দেখলো হাড়ি ওর নতুন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে আর বেল বাজাচ্ছে। হরির কাছে সাইকেল? গাট্টু দৌড়ে নিচে হাড়ির কাছে গেল। কেমন লাগলো? খুব সুন্দর রে। কবে কিনলি? কাল অবধি তো তোর কাছে সাইকেল ছিল না। এই শুনে হাড়ি অহংকার করে বলল, বাবা আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে, কাল রাতেই নিয়ে এসেছে। আমি তখন ঘুমাচ্ছিলাম, সকালে চোখ খুলে দেখি সামনে সাইকেলটা রাখা আছে। তুই অনেক লাকি রে, তোর কাছে এখন নিজের সাইকেল আছে। আমাকে একবার দে, আমি শুধু এক রাউন্ড মেরে আসি। আমি সাইকেল চালাতে পারি, আমাকে হর্ষদা শিখিয়ে দিয়েছিল। স্বপ্নেও ভাবিস না, মা কাউকে সাইকেল দিতে মানা করেছে। প্লিজ এক রাউন্ড, প্লিজ প্রমিস, শুধু একবার। কিন্তু হাড়ি কিছুতেই রাজি হলো না আর গাট্টু রেগে গেল। ঠিক আছে, আমিও নিজের সাইকেল তোমাকে ধরতেও দেব না। কোথায়? স্বপ্নে? গাট্টু আরো রেগে গেল আর হাড়ি অহংকারের সাথে তার নতুন সাইকেল নিয়ে চলে গেল। দেখিস, আমার কাছে তোর থেকেও ভালো সাইকেল থাকবে। গাট্টু মন খারাপ করে বাড়ি ফিরে এলো। বাবা, মা আর চিঙ্কি হলে বসেছিল। কোথায় চলে গিয়েছিলিস? এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নে, আমাদের খাওয়া হয়ে গেছে। কিন্তু গাট্টু খুব রেগে ছিল। আমি ব্রেকফাস্ট করব না, আমি আজ না কিছু খাবো না কিছু করব। আরে হঠাৎ করে তোর আবার কি হলো? এখন তো হরির কাছেও নতুন সাইকেল আছে, ওর বাবাও কি গিফট করেছে। এখন সোসাইটিতে শুধু আমার কাছেই সাইকেল নেই। এই বলে গাট্টু কাঁদতে শুরু করে। সকাল হতে হতেই সাইকেলের বায়না শুরু। এবার কান্নাকাটি বন্ধ করো। সবার কাছে যা আছে সেটা তোমার কাছেও থাকতে হবে তার কোনো মানে নেই। তোমার কাছেও এরকম অনেক খেলনা আছে যা অন্য কারোর কাছে নেই। আমাদের কাছে সব থাকতে হবে তার কোনো মানে নেই। বাবা, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমি বড় হয়ে গেলে তুমি আমাকে সাইকেল কিনে দেবে। বাবা, তুমি একটু বড় হলেই তোমাকে সাইকেল কিনে দেবো। তুমি সব সময় একই কথা বলো। এরকম চলতে থাকলে আমি বড় নই, বুড়ো হয়ে যাব। এই কথা শুনে মা, বাবা আর চিঙ্কি হাসতে শুরু করে দেয় আর গাট্টু আরো রেগে গিয়ে নিজের রুমে চলে যায়। সারা দিন গাট্টু নিজের ঘরে কান্নাকাটি করে। সে স্নান, খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়। গাট্টু, দরজাটা খোল বাবা। ভালো ছেলেরা জেদ করে না। আমি ভালো ছেলে নই, আমি যখন বড় হয়ে যাব আমি তখন ভালো ছেলে হয়ে যাব। এই কথা শুনে মায়ের মন খারাপ হয়ে যায় আর সে বাবার কাছে গিয়ে বলে, ও তো জেদ ধরে বসে আছে, ওকে একটা সাইকেল কিনেই দিই। সবার কাছে সাইকেল আছে, বেচারারও নিশ্চয়ই সাইকেল চালাতে ইচ্ছে করে। এই ব্যাপারে বাবা কিছু বলার আগেই চিঙ্কি চিৎকার করতে শুরু করে দেয়। ওকে সাইকেল কিনে দিলে আমাকেও সাইকেল কিনে দিতে হবে। নাও, এবার এই ডিমান্ড মেশিনও শুরু করে দিল। এবার কি করব? চিঙ্কি, তুমি তো সাইকেল চালাতে পারো না। গাট্টুকে সাইকেল কিনে দেওয়ার পর ও তোমাকে শিখিয়ে দেবে। যখন তুমি সাইকেল চালাতে শিখে যাবে তখন তোমাকেও সাইকেল কিনে দেওয়া হবে, ঠিক আছে? চিঙ্কি শান্ত হতেই বাবা গাট্টুর রুমে যায়। ওকে বুঝিয়ে সুঝিয়ে ব্রেকফাস্ট করিয়ে দুজনে মিলে মার্কেটে যায়। মার্কেটে অনেক সুন্দর চকচকে সাইকেল ছিল, কিন্তু গাট্টু তাও হাড়ির থেকে ভালো সাইকেল কেনার ইচ্ছে ছিল। ও দামি গিয়ারওয়ালা সাইকেল পছন্দ করে। গাট্টু, এটা তো অনেক দামি। তাতে কি হয়েছে বাবা, আমরা তো একবারই সাইকেল কিনবো, রোজ রোজ তো আর কিনবো না। আমার এই সাইকেলটাই চাই। ঠিক আছে দাদা, এই সাইকেলটা দিয়ে দিন। আর তারপর বাবা আর গাট্টু সাথে সাথে সাইকেলও তাদের বাড়িতে এসে পৌঁছায়। মা সাইকেলের পুজো করার পর গাট্টু সাইকেলে চেপে বেরিয়ে পড়ে। গাট্টু এখন আনন্দের সাথে হাওয়ায় উঠছিল। গাট্টু রোজ যে স্বপ্ন দেখতো তা এতদিনে স্বপ্ন পূরণ হলো। গাট্টুর সাইকেল সবার থেকে আলাদা ছিল, সবার থেকে ভালো ছিল। সব বাচ্চারা বড় বড় চোখ করে গাট্টুর দিকে তাকিয়েছিল। গাট্টু,
তুই আমার সাইকেলটা চালা, আমি তোর সাইকেলটা চালাই। স্বপ্নেও ভাবিস না আমি আমার সাইকেল কাউকে দেব না। গিয়ারওয়ালা সাইকেল বলে এত অহংকার করছে। যেই এই কথা মায়ের কাছে গেল, মা বলল, গাট্টু, এটা ঠিক না বাবা। কেউ আমাদের সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, আমাদের তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করা উচিত। আমাদের কাছে যা আছে তা নিয়ে আমাদের কখনো অহংকার করা উচিত নয়। যেরকম হর্ষদা, ও যদি তোমাকে সাইকেল না দিত তাহলে তুমি কেমন করে সাইকেল চালানো শিখতে? তুমিও হর্ষদার মতো হও আর চিঙ্কিকে সাইকেল চালাতে শেখাও। সরি মা, আমি আর কোনোদিন এরকম করব না। চল চিঙ্কি। তারপর আর কি, চিঙ্কি সাইকেলে বসে গাট্টুর কাছে সাইকেল শিখতে শিখতে খুব মজা পেতে লাগলো। চেস চ্যাম্পিয়ন চিঙ্কি। বৃষ্টির মরশুমে হঠাৎ করে খুব কড়া রোদ বেরিয়ে আসলো। এই হঠাৎ আবহাওয়ায় চেঞ্জে বাচ্চারা খুব অসুস্থ হলো। অনেক বাচ্চাদের সর্দি জ্বর হচ্ছিল। চিঙ্কিও যখন একদিন স্কুল থেকে বাড়ি ফিরল, ওর খুব কাশি হচ্ছিল। আরে চিঙ্কি, তোমার শরীর তো খারাপ মনে হচ্ছে। হ্যাঁ মা, দুপুর থেকে গলায় কেমন যেন লাগছে। কোনো ব্যাপার না, আমি তুলসী পাতা, আদা, কালো গোলমরিচ দিয়ে কাড়া বানিয়ে দিচ্ছি। এটা খেয়ে সন্ধ্যের মধ্যে কাশি দূর হয়ে যাবে। কিন্তু সন্ধ্যেবেলা চিঙ্কির শরীর আরো খারাপ হয়ে যায়, আর ওর জ্বরও হয়ে গিয়েছিল। বাবা ফ্যামিলি ডক্টরকে ডাকলো, আর সে চিঙ্কির পুরো চেক আপ করলো। এর ভাইরাল ইনফেকশন হয়েছে, অনেক বাচ্চাদেরই আজকাল হচ্ছে। চিন্তা করার কোনো দরকার নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি, চিঙ্কি একদম ঠিক হয়ে যাবে। গাট্টুরও চিঙ্কির জন্য খুব চিন্তা হচ্ছিল। ও একটা রেসপন্সিবল ভাইয়ের মতন কাজ করলো, আর ফটাফট মেডিকেল স্টোর থেকে চিঙ্কির জন্য ওষুধ আনলো। মাম্মি চিঙ্কিকে ওষুধ খাইয়ে দিল, আরও ভালোভাবে ঘুমিয়ে পড়ল। পরের দিন থেকে চিঙ্কি স্কুল যাচ্ছিল না। ওকে ডক্টর সারাদিন বেড রেস্ট করতে বলেছিল। গাট্টুও স্কুল থেকে বাড়ি এসে চিঙ্কির সাথে সারা সময় কাটাতো। চিঙ্কি যেন বোর না হয়ে যায়, তাই গাট্টু ওকে স্টোরি বুক আর ম্যাগাজিন থেকে ইন্টারেস্টিং গল্প শোনাতে থাকতো। এইভাবে গাট্টুকে চিঙ্কির খেয়াল রাখতে দেখে মা খুব খুশি হতো। একদিন গাট্টু একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিউজ পেপারে পড়লো, আরও চিঙ্কিকে ওই ব্যাপারটা বলল। আরে চিঙ্কি, আমি এমন কম্পিউটারের বিষয়ে জানলাম যে চেস খেলতে পারে। তাই? হ্যাঁ চিঙ্কি, সায়েন্টিস্ট এমন কম্পিউটার বানিয়েছে যে মানুষের মতন চেস খেলতে পারে, যার নাম ডিপ ব্লু। আর একবার সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকেও চেসে হারিয়ে দিয়েছিল। আরে বাহ, আমারও চেসের গেম খুব ভালো লাগে। আমি তোমার ফোনে চেসের অ্যাপ ইনস্টল করে দেব, তুমি একলা বসে বসেও তাতে তুমি চেস খেলতে পারবে। গাট্টু চিঙ্কির ফোনে চেসের অ্যাপ ইনস্টল করে দিল। এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে, লিংক ইন দ্য ডেসক্রিপশন। আর চিঙ্কি অনলাইনে গেমটা শিখে সবকিছু প্র্যাকটিস করলো। বাবা মাও চিঙ্কির এই নতুন শখ দেখে খুব খুশি ছিল। পরের দিন যখন বাবা সন্ধ্যেবেলায় বাড়ি ফিরল, বাবা চিঙ্কিকে একটা প্যাকেট দিল। আরে এই প্যাকেটে কি? আরে র‍্যাপার খুলে তো দেখো, তোমার জন্য সারপ্রাইজ গিফট আছে। চিঙ্কি প্যাকেট খুলে ভেতরে ও একটা চেস বোর্ড পায়। আরে বাহ, এটা তো খুবই ভালো চেস বোর্ড। মার গাট্টু ও চিঙ্কির সারপ্রাইজ গিফটটা দেখে খুব জোরে হাততালি দেয়। আমার তো খুব ভরসা যে একদিন চিঙ্কি প্রজ্ঞানন্দের মতন আমাদেরও মাথা গর্বের চোটে উঁচু করবে। এই প্রজ্ঞানন্দা কি মা? প্রজ্ঞানন্দা একটা ইন্ডিয়ান চেস প্লেয়ার, যে গত বছর শুধু 16 বছরের আয়ুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসনকে হারিয়েছে। শুধু 16 বছরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়েছে? তুমিও কমেডি চ্যাম্পিয়ন হয়ে যাবে, আমার পূর্ণ বিশ্বাস। চিঙ্কি এখন বাড়ির থেকেই অনলাইন চেস খেললো নিজের বন্ধুদের সাথে। কিছু দিনের মধ্যে চিঙ্কির গেম এত ইমপ্রুভ হলো যে স্কুলের লোকেরা ওর খুব প্রশংসা করলো। চিঙ্কির কিছু ক্লাসমেটসরা স্কুলের স্পোর্টস টিচার রাধিকা ম্যামকে চিঙ্কির কথা বলল। রাধিকা ম্যাম নিজে চেস চ্যাম্পিয়ন ছিল। পরের দিন রাধিকা ম্যাম চিঙ্কির শরীর কেমন আছে দেখার জন্য বাড়ি এলো। ডক্টরের মেডিসিনে চিঙ্কির হেলথ অনেক ইমপ্রুভ হয়ে গিয়েছিল, কিন্তু এখনো ও ঠিক হতে আরো 3-4 দিন লাগবে। তুমি অ্যাটেন্ডেন্সের চিন্তা করো না চিঙ্কি, নিজের হেলথ ঠিক করো। আচ্ছা ম্যাম,
আর আমি তোমার চেস গেমের বিষয়ে অনেক কথা শুনেছি, সবাই খুব প্রশংসা করছে। আমি তো এখন শিখছি ম্যাম, কিন্তু চেস খেলতে আমার খুব মজা লাগছে। চলো আমরা একটা গেম খেলি। চিঙ্কি চেস বোর্ড সাজালো আর রাধিকা ম্যামের সাথে গেম খেলতে শুরু করলো। মা রাধিকা ম্যামের জন্য চা আর বিস্কিট আনলো আর সাথে বসে ওদের গেম দেখলো। চিঙ্কি যেইভাবে শান্ত মনে নিজের চাল চলছিল তা দেখে রাধিকা ম্যাম খুব ইমপ্রেসড হচ্ছিল। গেম ফাইনালি রাধিকা ম্যামই জিতলো, কিন্তু চিঙ্কি যেভাবে গেমটা খেললো সেটা প্রশংসা করার মতো। রাধিকা ম্যাম চিঙ্কিকে নিজের খেলা আরো ভালো করার জন্য অনেক টিপস দিয়ে গেল। কিছুদিন পরে ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট হওয়ার ছিল আর চিঙ্কি গাট্টুর স্কুল প্রিন্সিপাল স্কুল টিমের অ্যানাউন্সমেন্ট করলো, এই বছর চেস টুর্নামেন্টে আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করবে বিশাল, প্রজ্ঞা, কুমুদ আর চিঙ্কি। সব বাচ্চারা ক্ল্যাপিং করে স্কুল টিমকে অভ্যর্থনা জানালো। কংগ্রেচুলেশন চিঙ্কি, আমার পুরো বিশ্বাস ছিল যে তোমার সিলেকশন নিশ্চয়ই হবে। যেখানে অনেক বাচ্চারা চিঙ্কির নাম শুনে খুব খুশি ছিল, কিছু টিচার্সরা চিঙ্কির ব্যাপারে একটু সন্দেহ জাগালো। হিস্ট্রি টিচার সন্ধ্যা ম্যাম বলে, চিঙ্কি তো খুব ছোট, এত কম বয়সে ক্লাব টুর্নামেন্টে সিনিয়রদের সামনে কি করে টিকবে? চিঙ্কি এজ ওয়াইজ হতো ছোট, কিন্তু ওর মাথা অনেক খেলে। আমি নিশ্চিত চিঙ্কি আমাদের স্কুলের অনেক নাম করে আসবে। পরের সানডেতে টাউন হলে ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট শুরু হলো। চিঙ্কিকে সাহস দেওয়ার জন্য মা, বাবা আর গাট্টু এসেছিল, আর সাথে স্কুল টিমের অন্য মেম্বাররাও আর রাধিকা ম্যামও। ফার্স্ট রাউন্ডেই স্কুল টিমের কুমুদ আর বিশাল ম্যাচগুলো হেরে গেল। প্রজ্ঞা খুবই দারুণ খেলা খেলল,